সালাম আলাইকুম স্যার, আসতে পারি স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি কোন বার থেকে এসেছেন? স্যার আমি খাগড়াছড়ি জেলা বার থেকে আসছি স্যার। খাগড়াছড়ি বার থেকে এসেছেন। মাইনুদ্দিন সাহেব, আপনার সিনিয়র কে? আহ, বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ফিরোজুল আলম চৌধুরী। মাইনুদ্দিন সাহেব কোর্টে যান? জি স্যার। সিনিয়রের সাথে সর্বশেষ কোন মামলার শুনানিতে ছিলেন? স্যার সর্বশেষ স্যার আমি আহ, একটা যৌতুকের মামলা শুনানিতে ছিলাম স্যার। কি শুনানি করছে আপনার সিনিয়র, বলতে পারবেন? জি স্যার। কি করছে বলেন। স্যার যৌতুকের মামলা শুনানিতে স্যার আমরা আহ, আসামি পক্ষে ছিলাম স্যার। তো আসামি পক্ষে স্যার হলো যে আসামির আমরা সেখানে জামিন চেয়েছি। আপোষের সত্ত্বে আমরা জামিন চেয়েছি স্যার। তো আমার সিনিয়র বলেছে যে আমরা যৌতুক চাই নাই, এবং আমরা যে মামলার যে বাদী তার সাথে আমরা আপোষ করে নিব। আপোষের সত্ত্বে স্যার আমরা জামিন চেয়েছিলাম স্যার। আদালত জামিন মঞ্জুর করেছেন, এবং জামিনের জন্য মানে পরবর্তীতে ধার্য তারিখ পর্যন্ত স্যার আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন স্যার। আচ্ছা, যৌতুকের মামলা কি আপোষযোগ্য? স্যার ওখানে আমাদের সিনিয়রের যে বক্তব্য ছিল স্যার সেটি হচ্ছে যে সিনিয়রের বক্তব্য ছিল যে আমরা যৌতুক চাই নাই, অভিযোগটি স্যার হচ্ছে যে একটা মিথ্যা অভিযোগ। যেহেতু আপনি তো স্বামী বললেন স্ত্রী যে আপোষের শর্তে জামিন নিয়েছেন, এখন আপোষযোগ্য কিনা এটা জানতে চেয়েছি। যৌতুকের মামলা কি আপোষ করা যায় কিনা? স্যার যায় স্যার। কোথায় বলা আছে জানেন? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, যৌতুক নিরোধ আইন কত সালের বলেন তো? স্যার যৌতুক নিরোধ স্যার হচ্ছে যে 2018 সালে স্যার। এই আইনে আপনারা যে মামলার শুনানি করেছেন এটা কত ধারার মামলা ছিল? স্যার 3 ধারার মামলা ছিল স্যার। তিন ধারায় কি আছে? স্যার যৌতুক দাবি করেছেন স্যার। যৌতুক দাবি। এই তিন ধারায় কি সাজা কি আছে? স্যার সাজা আছে স্যার। যৌতুক নিরোধ আইনের 4 ধারায় সাজা আছে স্যার হচ্ছে 5 বছর পর্যন্ত স্যার সাজা দিতে পারবে স্যার। সর্বনিম্ন 1 বছর এবং 50,000 টাকা জরিমানা স্যার। চার ধারায় না তিন ধারায়? স্যার 3 ধারায় স্যার। তিন ধারায়। আচ্ছা মাইনুদ্দিন সাহেব, যৌতুক নিরোধক আইনের তিন ধারায় ধরেন আপনার আসামিকে 2 বছর সাজা দিল, এখন আপনি কি করবেন? স্যার আমি আহ, আপিলের সত্ত্বে স্যার জামিন চাইবো স্যার। 2 বছর সাজা দিলে আপিলের শর্তে জামিন কোথায় যাইবেন? স্যার দায়রা আদালতে স্যার। কত ধারায়? স্যার আহ, 408 ধারায় স্যার। 408 ধারায়। আচ্ছা, বর্তমানে সিভিল কোর্টস অ্যাক্টের একটা সংশোধনী এসেছে সর্বশেষ 2025 সালে। কি স্যার সংশোধনী এসেছে জানেন? স্যার স্যার মনে পারবেন? পড়ছে না স্যার। মনে পড়ছে না স্যার। পড়ে সহকারী আসছিলাম। সহকারী জজের বর্তমান নাম কি জানেন? স্যার সিভিল জজ স্যার, সিভিল জজ, সহকারী জজকে সিভিল জজ, আর ইয়া আপনার হচ্ছে যে সিনিয়র সহকারী জজকে সিনিয়র সিভিল জজ হিসেবে আখ্যায়িত করা হবে স্যার। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিয়েছে, এখন আপিল করবেন কোথায়? স্যার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয় স্যার, তাহলে আপিল করবো স্যার দায়রা আদালতে স্যার। কত ধারায় বলতে পারবেন? স্যার 417 ধারায় স্যার। এই যে যৌতুকের মামলা বললেন, এটা কি জিআর মামলা নাকি সিআর মামলা? স্যার যৌতুকের মামলা স্যার, সিএর মামলা স্যার। যৌতুকের মামলা কখন থানায় করা যায় বলেন তো? স্যার যৌতুকের দাবিতে যদি স্যার হচ্ছে যে
যদি নির্যাতন করা হয়, মারধর করা হয় স্যার, তখন স্যার থানায় করা যায় স্যার। কোন আইনে? স্যার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 ধারায় স্যার। ঠিক আছে মাইনুদ্দিন সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার ভুল হয়েছে কোথায় কোথায় স্যার, একটু কাইন্ডলি বলবেন স্যার। ভুল তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ওই যে প্রথমে বললেন যে আপোষযোগ্য, এখানে চিন্তা ভাবনা করছেন আপোষযোগ্য, বলবেন যে ওই আইনেই আপোষযোগ্যর কথা বলা আছে। স্যার আর যৌতুক নিরোধক আইনে আপনি ধরেন 2 বছরের সাজা দিছে, আপনি বললেন যে আপিলের শর্তে জামিন নেবেন। আপিলের শর্তে জামিন নেওয়া যায় যদি সাজা হয় 1 বছর পর্যন্ত, এবং যে আদালত দণ্ড দিছে সেই আদালতেই, 426 ধারায়। আর 1 বছরের বেশি যদি দণ্ড দিয়ে দেয় তাহলে কিন্তু আর আপিলের শর্তে জামিন চাওয়া যাবে না, তাহলে আপিল আদালতে গিয়েই জামিন চাইতে হবে। 408, ওটা ঠিক বলেছেন, যে দায়রা জজের কাছে, দায়রা জজ আদালতে। আর থানায় করতে হয় যৌতুকের মামলা যদি মারপিট করে, নারী ও শিশু নির্যাতন দমনের 11 ধারায়। এটাও ঠিক আছে। তবে বিষয়টা হলো যে, যে প্রশ্নটার উত্তর পারবেন না সেটা চিন্তা না করে, অল্প একটু চিন্তা করে বলবেন স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছেন না বা পারতেছি না, কিন্তু এই জায়গায় মোটামুটি সময় নেওয়া যাবে না আর কি। বুঝতে পারছেন? স্যার 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 তার শেষে স্যার, সবার ভাইবা নেওয়া শেষে স্যার আমাকে আরেকবার একটু স্যার দণ্ডবিধি এবং দেওয়ানি থেকে স্যার আরো কিছু প্রশ্ন করবেন স্যার। ঠিক আছে, সালাম। ঠিক আছে, ভালো সালাম। থাকেন। জি, ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। হ্যাঁ, নবমী আসবেন, ভয়পা জি দিবেন। স্যার। জি স্যার। হ্যাঁ, আপনার নাম? স্যার নবমী মজুমদার। নবমী মজুমদার। আপনার নাম নবমী কেন? স্যার আমার জন্ম দুর্গাপূজা নবমীর দিন, সেই জন্য বাবা নাম রাখছে নবমী। নবমী, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? স্যার চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে। এলএলবি করেছেন কোথায়? স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে। পরীক্ষা কি এবারই প্রথম দিয়েছেন? জি স্যার। আচ্ছা, নবমী কি কোর্টে গিয়েছেন কখনো? জি স্যার, তবে নিয়মিত না, আপনার খুব সিনিয়র কে? কম গেছে। স্যার বিজ্ঞ অ্যাডভোকেট জনাব বিমান কান্তি মজুমদার। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার সিভিল সাইডে। সিভিল সাইডে। আপনি কোন সাইডে করবেন প্র্যাকটিস? স্যার যদি অনুমতি দেন তাহলে আমি সিভিল সাইডে প্র্যাকটিস করব, এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা নবমী, আপনি যে 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 এলএলবি নিয়ে পড়াশোনা করেছেন এবং অ্যাডভোকেট হতে এসেছেন, এই ক্ষেত্রে আপনাকে কে বেশি অনুপ্রাণিত করেছে? স্যার এক্ষেত্রে আমার হাজবেন্ড এবং বিশেষ করে আমার মেয়ে, আচ্ছা। তাদের অনুপ্রেরণায় আমার এতটুকু আসা। আচ্ছা, তো দেওয়ানি মামলায় কখন সোলে ডিক্রি দেয় জানেন? স্যার স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা, সোলে ডিক্রি কি এটা কি জানেন? সোলে ডিক্রি দুই পক্ষের মধ্যে আপোষের মাধ্যমে মনে হয় স্যার। কোথায় আছে এটা? স্যার সরি স্যার, মনে করতে পারতেছি না। আচ্ছা, দেওয়ানি কার্যবিধি কোন জায়গা থেকে, কোন টপিক থেকে আপনাকে প্রশ্ন করবো বলেন? স্যার আমার প্রস্তুতি সত্যি কথা বলতে খুবই খারাপ, আমি বুঝতে পারতেছি না স্যার। আমি যে কোনো প্রশ্ন স্যার আমি মানে মনে করতে পারতেছি না, এটা স্যার আমি আবার এর বাইরে গিয়ে কথা বলতেছি আপনার আচ্ছা সাথে স্যার, বলেন আমার তো, যে কোনো আচ্ছা কিছু দেখি, মনে পড়ে না। মনে করতে পারতেছেন না দেখি, বলেন তো যে আপিল, দেওয়ানি মামলায় আপিল করা যায় কয়টা আদালতে? সরি স্যার। দেওয়ানি আদালত কয় প্রকার এটা কি জানেন? 5 প্রকার। কি কি বলেন? জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, তারপরে উম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, আহ সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। জি। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, যে এই এই সকল আদালতের আর্থিক এখতিয়ার কত, কোন আদালত কত টাকা মূল্যমানের মামলা নিতে পারে জানেন? স্যার আমার আমার পড়া হয় নাই স্যার এগুলো একেবারে। লিখিত দিয়েছেন না, ভুলে গেছেন সব? জি স্যার। স্যার আসলে আমার সব মিলাই স্যার প্রস্তুতি খুবই খারাপ স্যার, আমি আজকে পড়তে বসতে পারছি, আজকে এতদিনের মধ্যে পড়তে বসতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। স্যার আমি জি স্যার। শুভকামনা আপনার জন্য। জি স্যার, দোয়া করবেন।
আচ্ছা নবমী শুনেন, স্যার। আপনি মানে না পারলেও একটা ওখানে কেন আপনি পড়তে পারেন নাই একটা এক্সকিউজ কিন্তু ওখানে দিতে হবে। তো আপনি বলতে পারেন যে কিছুদিন আগেই তো আপনার পিতা পরলোক গমন করছে নাকি। জি স্যার। জি স্যার। তো আপনি এটাই ওখানে উল্লেখ করেন, যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন তাহলে বলেন যে জি স্যার স্যার। আমার পিতার স্বপ্ন ছিল আমি অ্যাডভোকেট হওয়া, আমি যে লিখিততে পাশ করছি উনি দেখে যেতে পারেন নাই, আর উনি পরলোক গমনের পর থেকে আজ পর্যন্ত আমি ঠিকভাবে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারি নাই। এটা আচ্ছা স্যার। একটু বলেন, জি ঠিক জি আছে। স্যার। তা কারণ আমি আপনি, এমনি চেষ্টা করতেছি, আমি আজকেও সকালে ফৌজদারি থেকে কিছুটা পড়ছি, জি, অন্যান্য গুলো পড়ছি, সিভিলটা আচ্ছা সে মাত্র আজকে একটু সে আগে যাই পড়ছি হোক না স্যার। কেন, যদি না জি পারেন স্যার। তাহলে জি এইটুকু স্যার। একটু টেনে আনেন। আচ্ছা স্যার। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি। এ পিয়াল আসেন, ইন্তেজারুল আলম। স্যার আসসালামু আলাইকুম। ভিডিওতে আসেন। স্যার আমি বাইরে আসছিলাম স্যার, আমার মেয়েটা অসুস্থ তো স্যার, ওর জন্য একটু ওষুধ নিতে আসছিলাম স্যার। আমি এখন বাইরে স্যার, অন্ধকারে। বাইরেই আপনার অন্ধকারেই দেখি, না যায় অন্ধকার জি দেখি, স্যার, সমস্যা কি? সত্যি স্যার, সত্যি স্যার, আমি বাইরে যে দোকানে আসছিলাম স্যার, আমাকে যদি 10 মিনিট সময় দেন আমি বাসায় যাইতে হ্যাঁ পারি স্যার। অন্ধকারই দেখি, এই তো অন্ধকারই থাক। স্যার, জি স্যার। আচ্ছা আপনার নাম? স্যার ইন্তেজারুল। ইন্তেজারুল শব্দের অর্থ কি? স্যার এইটা হচ্ছে অপেক্ষা করা স্যার। আপনি কার অপেক্ষায় আছেন? স্যার ভালো কিছুর। ভালো কিছু, বাংলাদেশ বার কাউন্সিলের রেজাল্টের এটা বলতে পারতেন। জি স্যার। আচ্ছা পিয়াল, স্যার, আপনি অ্যাডভোকেট কেন হতে চান? স্যার অ্যাডভোকেট হতে চাই স্যার, প্রথমত আমার বাবার ইচ্ছা স্যার আমি অ্যাডভোকেট হই। ওনার ইচ্ছা ছিলেন, উনি হতে পারেন নাই স্যার। তো ছোটবেলা থেকেই আমাকে স্যার এই বিষয়টা নিয়ে স্যার বোঝাতেন। তো আমি যখন স্যার ইন্টারমিডিয়েট কমপ্লিট করি স্যার, তখন এই সুযোগটা যখন আসে স্যার, তখন আমি অনার্সে ভর্তি হই স্যার। তখন থেকে আমারও স্যার ভীষণ ইচ্ছা স্যার আমি আইনজীবী হব। অনার্স এবং কমপ্লিট এই করেছেন পেশায় কত সালে? স্যার 2018-তে স্যার। 2018, এই যে এখন 2025, এই 7 বছর কি করেছেন? স্যার আমরা যখন স্যার পাশ করি স্যার, তখন হচ্ছে বার কাউন্সিলের স্যার পরীক্ষাগুলো স্থগিত ছিল স্যার। তখন আমরা স্যার আসলে রেজিস্ট্রেশনটা স্যার ওই তখন করা হয়, কিন্তু স্যার পরীক্ষা না হওয়ার সুবাদে স্যার 20 সালে একটা পরীক্ষা দেই, কিন্তু আসলে স্যার প্রস্তুতি ছিল না, হয়নি স্যার। এরপরে স্যার প্রস্তুতি নিয়ে স্যার পরীক্ষা দিলাম, 22 সালে তো হলো স্যার। তারপরে রিটেনে স্যার আসেনি, দ্বিতীয়বার স্যার এই যে এখন আসলো স্যার। আসলে প্রস্তুতির মধ্য দিয়ে গিয়েছে স্যার, বলা আপনি যায়। কোন বিশ্ববিদ্যালয়ের? স্যার আমি খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আচ্ছা, পড়াশোনা নর্থ করেছি স্যার। ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিসি কে? স্যার আমাদের সময় ছিলেন স্যার তারাপদ ভৌমিক স্যার। বর্তমানে কি আছেন স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার। মনে করো আপনার দায়িত্ব ছিল না, আপনি ভাইবা দিতে আসছেন, আপনার ভার্সিটির যে ভিসি, এটা জানা আপনার দায়িত্ব ছিল না? জি স্যার, ছিল স্যার, আমি খুবই দুঃখিত স্যার। আমি কোর্টে যান? পড়েছিলাম স্যার, আমি দেখেছিলাম, কিন্তু স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, স্যার। স্যার কোর্টে যান? কোর্টে, স্যার আহ, জি স্যার কোর্টে আহ, যেতাম স্যার আগে, কিন্তু ওই দ্বিতীয়বার স্যার পরীক্ষায় প্রথমবার যখন স্যার খারাপ করি স্যার, তারপরে আসলে স্যার আর যাওয়া হয় নাই। যে স্যার তারপরে স্যার সত্যি চাই এখন কি স্যার আমি করেন? স্যার এখন মোটামুটি স্যার পড়াশোনা করতেছি, আর কোর্টে স্যার মাঝে মধ্যে যাওয়া হয় স্যার। কি পড়াশোনা করতেছেন? স্যার এই বার কাউন্সিলের যে স্যার 7টা বিষয় স্যার, এটার উপরে স্যার পড়াশোনা করতেছিলাম তাহলে স্যার। তো আপনি অনেক পারবেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা যায়। চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার। আচ্ছা বলেন তো যে জেরা কাকে বলে? স্যার জেরাটা বলতে স্যার, আমি যতটুকু বুঝি স্যার, জেরা হচ্ছে আহ, কাউকে কোনো স্যার জিজ্ঞাসিত প্রশ্ন স্যার, আর সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্ন স্যার, অপর পক্ষ যখন এই বিষয় নিয়ে স্যার প্রশ্ন করে স্যার, এটা কি সাধারণত জেরা বলে স্যার। জেরা কখন করে? সরি স্যার, বুঝি নাই স্যার। জেরা, একটা মামলায় জেরা কখন করে? স্যার আরেকবার বলবেন স্যার, আমি শুনতে পাইনি স্যার। সরি জেরা কখন করে? স্যার। জেরা করে স্যার মামলার স্যার আপনার বিচার পর্যায়ে স্যার। বিচার পর্যায়ে কখন, একটু বোঝান উদাহরণ দিয়ে। স্যার তদন্ত শেষে, যখন স্যার তদন্ত শেষ হওয়ার পরে স্যার, পরবর্তী যখন স্যার এই মামলাটার চার্জ শুনানি হয় স্যার, চার্জের পরে স্যার ওই সাক্ষীর জন্য স্যার একটা সময় নির্ধারণ করা হয় স্যার। তো তখন স্যার মূলত জিরাটা করা হয়।
শুরুতেই কি জেরা হয়? না স্যার, আগে সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় স্যার, তারপরে হচ্ছে অপরপক্ষ এসে স্যার জেরা করে। আচ্ছা, জেরা করা কি বাধ্যতামূলক? স্যার চাইলে করতে পারে স্যার, বাধ্যতামূলক ব্যাপারটা স্যার এই মুহূর্তে স্যার আমার আসলে ওইভাবে বাধ্যতামূলক কিনা না সেটা বলতে বলেন, পারবেন ইয়েস অর নো। স্যার, বলতে পারতেছি না স্যার, সরি। আচ্ছা বলেন তো যে জবানবন্দিতে যে সকল বিষয়ে প্রশ্ন করে নাই, এরকম কোনো বিষয় নিয়ে কি জেরা করা যাবে কিনা? স্যার যাবে স্যার, যদি আহ, স্যার যায় স্যার, তবে নিজের সাক্ষীকে কখন জেরা করা যায়? স্যার নিজের থেকে কখন যেটা করা যায় স্যার? নিজের সাক্ষীকে কখন জেরা করা যায়, জি। স্যার যদি সাক্ষী স্যার বৈধ সাক্ষী হয় স্যার। এটা কি, কোথায় আছে? সঠিক মনে করতে পারতেছি না স্যার এই মুহূর্তে। মনে করতে পারতেছেন না। আচ্ছা, লিডিং কোশ্চেন কি জানেন? স্যার এটা হচ্ছে স্যার যে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে, যে কিরকম? স্যার ধরেন আমি এভাবে বলতে পারি যে আপনার বাসা কি খুলনাতে? আচ্ছা বলেন তো, লিডিং কোশ্চেন কখন কখন করা যায় না? স্যার লিডিং কোশ্চেন স্যার করা যায় না হচ্ছে স্যার ওই তিনটা বিষয় ব্যতীত স্যার, অবিসংবাদিত বিষয় যে বিষয়টা সবাই স্যার জানে, এরকম তিনটা বিষয়ে ব্যতীত স্যার সকল ক্ষেত্রেই স্যার মানে ওইভাবে স্যার করা যায় না আর কি। যদি করতে হয় স্যার সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয় আদালতের স্যার। ওই তিনটা বিষয় ছাড়া লিডিং কোশ্চেন করা যায় না, তাই? জি, যায় না স্যার। আচ্ছা। আচ্ছা পিয়াল সাহেব, ফৌজদারি মামলায় স্যার রাজসাক্ষী বিধান কোথায় আছে? 340 স্যার। 340 কি আছে ওখানে? স্যার যখন একটা ঘটনা ঘটবে স্যার, তো এই বিষয়ে যখন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না স্যার, সেই মুহূর্তে যদি স্যার ওইখানে যারা আসামি বা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে থেকে কেউ একজন যদি স্যার নিজেদের দোষ স্বীকার করে স্যার, সেই বিষয়টা স্যার সাধারণত রাজসাক্ষী স্যার। তাহলে সাফাই সাক্ষী কোথায় আছে? স্যার সাফাই সাক্ষী কোথায় আছে স্যার? নিজস্ব 340 স্যার, সরি স্যার, 340 রাজসাক্ষী আর সাফাই সাক্ষী কি তাহলে এক জিনিস? স্যার, সরি স্যার, সরি স্যার। আচ্ছা পিয়াল সাহেব, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করতেছে এবং হত্যা করেও ফেলছে, তো এই মুহূর্তে আপনি কি করবেন? জি স্যার। স্যার এই মুহূর্তে তো স্যার আমি একজন সচেতন নাগরিক হয়ে স্যার আমি অবশ্যই স্যার তাকে ওইটা প্রতিহত যদি না করতে পারি স্যার ওই মুহূর্তে, কিন্তু স্যার আমি চেষ্টা করবো স্যার ওইটা প্রতিহত করার জন্য স্যার। হত্যা করে ফেলছে, ধরেন হত্যা করে ফেলছে। স্যার উনি যদি তখন ওই মুহূর্তে এখানে থাকে স্যার, আমি তাকে ধরে স্যার পুলিশে দেওয়ার চেষ্টা করবো স্যার। পুলিশে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে, কোথায় আছে বলা? স্যার এটা স্যার আমি জানতাম স্যার, কিন্তু স্যার ওই তাৎক্ষণিক মনে আসতেছে না স্যার, তবে আহ, স্যার 57 মত হয় স্যার, 57 ধারায় 57 ধারায়। পড়াশোনা ফৌজদারি করছে নাই কার্যবিধি। কয়দিন? না স্যার ওইভাবে করতে পারি নাই স্যার। আমার ছোট ভাইটা স্যার ওই যে আসলে কি বলবো স্যার, ওই যে বেআইনি পথে আসলে স্যার ইতালি যাওয়ার জন্য স্যার একটা ঝুঁকি নিয়ে স্যার ওইখানে আছে, তো ওই বিষয়টা নিয়ে স্যার খুবই দুশ্চিন্তায় বর্তমানে, যার কারণে স্যার একটু চিন্তিত স্যার, ঠিক যার আছে কারণে পিয়াল স্যার সাহেব, আসলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। পিয়াল সাহেব, ভাইবাটা পরে দেখেন, যা বললেন মোটামুটি 60% ভুল। সাফাই সাক্ষী 340-এ নাই। তারপরে আরো বাদ বাকি যা যা জিজ্ঞেস করলাম, মোটামুটি আপনার প্রিপারেশন আরো নিতে হবে, এই কদিন ভালোভাবে পড়েন। আচ্ছা, আমরা অনলাইনে, এরপরে আর একজনকে নিয়ে আমরা অফলাইনে চলে যাব। অনলাইনে কে আসতে চান? ইমরান সাহেব আসেন, ইমরান হোসেন স্যার আমি জি স্যার, সালাম আলাইকুম স্যার। আসেন, ক্যামেরায় আসেন। এই একটু খোলো। স্যারের পরে একটু আমাকে ডাকিয়েন স্যার। তো ইমরান সাহেব আসেন। জি সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
আপনার নাম? মোহাম্মদ ইমরান হোসেন স্যার। ইমরান হোসেন। ইমরান শব্দের অর্থ কি? ইমরান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর শক্তি, বাড়ির সমৃদ্ধি। আচ্ছা, ইমরান সাহেব কি করছেন এই মুহূর্তে পেশাগত দিক থেকে? আহ, এই মুহূর্তে স্যার কিছু করছি না, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি স্যার। কোর্টে যান? স্যার আপনাদের অনুমতি দিলে স্যার নিয়মিত যাব স্যার। এখন যান না? অনুমতি না নিলে যান না? স্যার যাই, তবে আমাদের যারা শিক্ষানবিশ আইনজীবী আছে তাদের স্যার ঢাকা বারে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আছে স্যার। আচ্ছা ইমরান সাহেব, টাইম পিটিশনে কয় টাকার কোর্ট ফি লাগায় জানেন? স্যার 10 টাকা স্যার। 10 টাকায়। টাইম পিটিশন কত ধারায় দেয় জানেন? স্যার ফৌজদারি কার্যবিধির 344 ধারায় স্যার। আর দেওয়ানিতে? আহ, দেওয়ানিতে স্যার আহ, স্যার 17 আদেশে স্যার। 17 আদেশে। ধন্যবাদ। টাইম পিটিশন যদি রিজেক্ট করে, আপনি টাইম পিটিশন দিলেন, আপনার টাইম পিটিশন রিজেক্ট করছে, এখন এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? স্যার রিভিশন স্যার। রিভিশন কোথায় করবেন? ফৌজদারি হলে কোথায় করবেন আর দেওয়ানি হলে কোথায় করবেন জানেন? স্যার ফৌজদারি হইলে স্যার উচ্চতর আদালতে স্যার, যদি সেটা আহ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে চিফ জুডিশিয়ালে করবো স্যার। আর দেওয়ানি হলে? আর দেওয়ানি হলে স্যার সেটা জেলা জজ আদালতে এবং উচ্চতর আদালতে হাইকোর্টে করতে পারবো। আচ্ছা, ফৌজদারিতে শিখে রাখেন, ফৌজদারিতে রিভিশন শুধু দায়রা জজের আছে, হাইকোর্টের আছে, চিফ জুডিশিয়ালের রিভিশনাল পাওয়ার নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ইমরান সাহেব, দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষভুক্তির আবেদন করা যায়। বাদী পক্ষভুক্ত বা বিবাদী পক্ষভুক্তির আবেদন করবে কত আদেশে? আদেশটা বলতে পারবেন? স্যার এক আদেশের 10 বিধিতে স্যার। এক আদেশের 10 বিধি, ওখানে কি আছে? ওখানে স্যার পক্ষভুক্তির কথা বলা আছে স্যার, নন জয়েন্ডার মিস জয়েন্ডার কথা বলা আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, যে রেস্টিটিউশন শুনেছেন কখনো? কনস্টিটিউশন, জি স্যার। রেস্টিটিউশন রেস্টিটিউশন প্রত্যার্পণ স্যার, জি স্যার। এটা কি জানেন? স্যার এটা দেওয়ানি কার্যবিধি 144 ধারায় আছে স্যার। কি? এটা হচ্ছে যখন যখন আহ, কেউ জারি মামলায় যখন হেরে যায় তখন সে আপিল করার মাধ্যমে, আপিল আদালতে আপিল করার মাধ্যমে পুনরায় ফিরে পাওয়াটাকে রেস্টিটিউশন বলে স্যার। এটা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? এটা স্যার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্যার। এটা স্থাবর অস্থাবর উভয়ই হতে পারে। ধন্যবাদ ইমরান সাহেব, শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মোশাররফ সাহেব আসেন, মোহাম্মদ মোশাররফ। আপনার একটাও ভাইবা নেই আছেন মোশাররফ সাহেব? স্যার আছি। আসেন, ক্যামেরায় আসেন। হ্যাঁ, আপনার নাম? মোহাম্মদ মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন, কোন বার থেকে এসেছেন? গাজীপুর জেলা আইনজীবী সমিতি। এলএলবি করেছেন কত সালে? 2022 সালে। 2022 সালে। কোন প্রতিষ্ঠান থেকে? গাজীপুর ল কলেজ থেকে। মোশাররফ সাহেব, আপনার বয়স এই মুহূর্তে কত? 33। 33। মোশাররফ সাহেব, আইনজীবী কেন হতে চান? আইনজীবী স্যার একটা মহান পেশা, সম্মান করে এবং জনগণের সেবা করার পাশাপাশি অর্থ উপার্জন করা যায়। এজন্যই হতে চান? স্যার এটা আমার একটা স্বপ্ন, আমাদের কেউ নাই তো, এটা আমি ছোটবেলা থেকে লালন করি যে আইনজীবী হবো। আপনার সিনিয়র কে? আমার সিনিয়র বিজ্ঞ আইনজীবী লাবিবউদ্দিন সিদ্দিকী। কোর্টে যান? স্যার এখন মাঝে মধ্যে শিক্ষানবিশ বিষয় আইনজীবী হিসেবে আমার সিনিয়রকে সহযোগিতা করি। সর্বশেষ কোন মামলায় সহযোগিতা করছেন? সর্বশেষ স্যার 380,
34। এগুলো কোন মামলা বলেন? 380 স্যার চুরি, ঘরের ভিতর থেকে যদি চুরি হয় তাহলে স্যার 380 ধারা, এবং যদি একের অধিক হয় তাহলে 34 দ্বারা ইনভলভ করা হয়। আচ্ছা, 34-এ কি আছে বলেন তো? আর পূর্ব পরিকল্পিত ভাবে দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে 34 ধারায়। এক্ষেত্রে সবাইকে কি একই জায়গায় উপস্থিত থাকতে হবে? উপস্থিত থাকা জরুরি না, অংশগ্রহণ থাকতে হবে। 34, সেকশন 34 অ্যান্ড 120A, 120-এর ক এবং 34 ধারার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অপরাধ স্যার 128 অপরাধমূলক ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, সেখানে স্যার 120-এর অপরাধমূলক ষড়যন্ত্রের কথা বলেছে, সেখানে কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে এবং কোনো অবৈধ কাজ করতে যখন সম্মতি প্রদান করে তখন স্যার অপরাধমূলক ষড়যন্ত্রের কথা বলা আছে। এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা ধারার মধ্যে? এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওই জায়গায় স্যার দুজনে উপস্থিত থাকতে হবে এবং অংশগ্রহণ থাকতে হবে। আচ্ছা, মোশাররফ সাহেব, একটা দেওয়ানি মামলায় আর্জি সংশোধনের আবেদন কখন করে? আর্জি সংশোধনের কথা স্যার দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 শর্তবিধিতে বলা আছে, যদি আর্জিতে কোনো ভুল থাকে তাহলে বাদীপক্ষ সংশোধনের আবেদন করতে পারে। যদি তফসিলে যদি কোনো খতিয়ান ভুল হয় বা দাগ ভুল হয় তাহলে বাদীপক্ষ সে আবেদন করতে পারে। এটা কোন পর্যায়ে করতে পারে? এটা স্যার আপিলের আগ পর্যন্ত করতে পারে, এবং কোন কোন স্যার হাইকোর্টের বিভিন্ন নজিরে স্যার জারির আবেদনের আগেও করতে পারে। রিফ্রেশিং মেমোরি কোথায় আছে? স্যার এটা সাক্ষ্য আইন 1872-এর 159 দ্বারায়। কি বলেন তো? স্যার যখন আহ কোনো সাক্ষী পূর্বে কোনো সাক্ষ্য প্রদান করে থাকে, সেই সাক্ষ্য বলতে লিখিত সাক্ষ্য প্রদান করে থাকে, তো সেই বিষয়ে যখন মৌখিক সাক্ষ্য প্রদান করতে যায় তখন সে তার দেওয়া লিখিত সাক্ষ্য দেখতে পারে। এটা এটা কারা, একটা উদাহরণ দিয়ে বলেন তো, যে কোন ক্ষেত্রে স্মৃতি পুনর্জীবিত করে? এটা স্যার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ করতে পারে স্যার। আর এই সম্পর্কে জেরা করবে কত ধারায়? 145 সাক্ষ্য আইনের 161 ধারায়। 161। ঠিক আছে মোশাররফ সাহেব, ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। আমার 22 তারিখ স্যার। হ্যাঁ বসেন, মাহমুদুল বসেন। স্যার আমার 22 তারিখ। ওকে, মাহমুদ কামরুজ্জামান সাহেব ঠিক আছে, দেখেন মাহমুদুল বসেন। জি স্যার, ধন্যবাদ স্যার। কোন বার? স্যার গোবিন্দগঞ্জ বার অ্যাসোসিয়েশন। গোবিন্দগঞ্জ কি থানা? জি স্যার, উপজেলা। উপজেলা। মাহমুদুল, আপনার সিনিয়র কে? স্যার আমার সিনিয়র আমার বাবা, বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মোহাম্মদ খাদেম হোসেন। বাবার সাথে কোর্টে যান? জি স্যার। কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার বাবা সিভিল সাইডে প্র্যাকটিস করেন স্যার। বলেন তো, একটা মামলায় আপিল আদালত কখন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে দেওয়ানি মামলায়? স্যার যদি মামলা আপিলে যাওয়ার পর যদি জেলা জজ মহোদয় দেখেন যে এই মামলায় কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য নিম্ন আদালতে নেওয়া হয়নি বা এই সাক্ষ্যটি নেওয়া প্রয়োজন ছিল এই মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করার জন্য, তখন স্যার উচ্চ আদালত এই মামলায় অতিরিক্ত সাক্ষ্য নিতে পারেন অথবা নিম্ন আদালতকে সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। আচ্ছা, অতিরিক্ত সাক্ষ্য যদি গ্রহণ করে তাহলে আপনি সংক্ষুব্ধ, আপনি চাচ্ছেন না যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা হোক, তো আপনার কি প্রতিকার আছে? স্যার এটা একটা আপিলযোগ্য আদেশ স্যার, আমি উচ্চ আদালতে আপিল করব স্যার। আপিলযোগ্য আদেশ কোথায় বলা আছে এটা আপিলযোগ্য আদেশ? এটা কত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে, কোন কত আদেশে বলেন? স্যার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে স্যার এটা 96 ধারায় স্যার।
96 ধারায়, 96 ধারায় অতিরিক্ত সাক্ষ্য 96 না স্যার, বলা সরি আছে। স্যার, 94 ধারা স্যার। 94 ধারা। আচ্ছা, তো মাহমুদুল, জি স্যার। জারি মামলার ক্ষেত্রে কি আপোষ মীমাংসা হতে পারে? জি স্যার। নিশ্চিত আপনি? সরি স্যার, এই মুহূর্তে মনে করতে পারতেছি না স্যার, শিওর না। আচ্ছা, দেওয়ানি মামলায় দ্বিতীয় আপিল করা যায়? না স্যার। দ্বিতীয় আপিল যে করা যায় না, এটা কোথায় বলা আছে জানেন? স্যার না স্যার। আচ্ছা, তো মাহমুদুল সাহেব, আপিলযোগ্য আদেশ এই সম্পর্কে কোথায় আছে? স্যার দেওয়ানি কার্যবিধি 1908-এর 43 আদেশে আছে স্যার, আর এবং কোথাও নেই? 104 ধারায়, আর 104 ধারাতে আছে স্যার। 104 ধারায় কি আছে জানেন? জি স্যার, 104 ধারায় আছে স্যার, যদি আটক এবং ক্রোকের বিরুদ্ধে স্যার আপিল। দেওয়ানি মামলায় ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ কত? 50,000 টাকা স্যার। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ কত জানেন? স্যার এটা 10,000 টাকা। 10,000 টাকা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন ফৌজদারি কার্যবিধি থেকে, সেটা হলো যে ফৌজদারি মামলায় জামিননামা বাজেয়াপ্ত করে কত ধারায় জানেন? স্যার জামিননামা বাজেয়াপ্ত সঠিক মনে নেই স্যার। ঠিক আছে মাহমুদুল, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। শুভকামনা। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। 500 টাকা আছে জামিন কাজে 126 122 এখন দেওয়ানি মূল্য সর্বোচ্চ জামিনদার বা হ্যাঁ। আচ্ছা মাহমুদুল, আপনার জি যেটা স্যার। বললাম যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কিন্তু আপিলযোগ্য আদেশ না, এটা ভুল করছেন, ঠিক আছে? জি স্যার। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ আছে 107 ধারা আর 41 আদেশের 27 বিধিতে, সো এর বিরুদ্ধে করা যায় রিভিশন। এরপরে স্যার জামিননামা বাজেয়াপ্ত কি স্যার 498? না, 514 ধারায় 511 ও বেলগ্রহণ 514? বাজেয়াপ্ত করে 514 ধারায়। জি স্যার। 514 ধারায় এগুলাই মোটামুটি। আর 96 ধারাটা ভুল বলছেন। 96 ধারায় আর জারি মামলায় সোলে ডিক্রি দেওয়া যায় না, জারি মামলায় আপোষ মীমাংসা হয় না, জি স্যার। বুঝছেন? জি স্যার। তো ঠিক আছে, অনলাইনে আর একজন বাকি আছেন, আপনারা নিয়ে আমরা অফলাইনে চলে যাই। গতকাল আপনাদের নেওয়া হয় নাই। কামরুজ্জামান সাহেব আসেন। কামরুজ্জামান সাহেব, কামরুজ্জামান সাহেব দিবেন? স্যার দিব স্যার। আচ্ছা আসেন। এবারে আসবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? কামরুজ্জামান স্যার। কামরুজ্জামান শব্দের অর্থ কি? জানি না স্যার। আপনার নাম আপনি জানেন না? কখনো ছোটবেলা থেকে জানার ইচ্ছা হয় নাই? সরি স্যার। কোনো ভাইবা দেন নাই জীবনে? দিছি স্যার। আচ্ছা, এখন বাংলা কোন কোন মাস চলে বলেন তো? বাংলা অগ্রহায়ণ। বাংলা কত সাল এখন? সরি স্যার। কামরুজ্জামান সাহেব, এলএলবির পূর্ণরূপ কি? ব্যাচেলর অফ ল। ব্যাচেলার অফ ল। আপনি কি ব্যাচেলার? জি স্যার। আপনি এখনো ব্যাচেলার? জি স্যার। আচ্ছা আচ্ছা, বলেন তো বিবাহ বিচ্ছেদের মামলা কোন আদালতে করে? বিবাহ বিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে স্যার। পারিবারিক আদালত
কোন আইন অনুসারে পরিচালিত হয়? পারিবারিক আদালত কোন আইন অনুসারে? সরি স্যার। আচ্ছা, পারিবারিক আদালত কাউকে কি কারাদণ্ড দিতে পারে জানেন? পারিবারিক আদালত কাউকে কারাদণ্ড দিতে পারে স্যার? কখন পারে বলেন? সরি স্যার। আচ্ছা, আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করবো বলেন? দেওয়ানি স্যার। সবই তো সরি বলতেছেন। আচ্ছা, দেওয়ানি, তাহলে দেওয়ানি থেকেই প্রশ্ন করি যে অর্থের মামলায় কাকে গ্রেফতার করা যাবে না বলেন? জারি মামলায়, অর্থের জারি মামলায় কাকে গ্রেফতার করা যাবে না? অর্থের জারি মামলায় কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না। 2025 সালে একটা সংশোধনী এসেছে জানেন? জি স্যার। সেখানে মহিলার সাথে আরো কয়েকজনকে যুক্ত করেছে, এটা কি জানা আছে আপনার? জি না স্যার। বৃদ্ধ, অসুস্থ আর স্তন্যদানকারী মহিলা। আচ্ছা, সাবসিস্টেন্স অ্যালাউন্স কি জানেন? না স্যার। দেওয়ানি মামলায় সময়ের আবেদন, এটা আপিল পর্যায়ে কতবার করা যায়? দেওয়ানি মামলায় সময়ের আবেদন আপিল পর্যায়ে পারবেন? জি স্যার। অর্থদণ্ড সহ, জরিমানা সহ 2 বার, জরিমানা ছাড়া 2 বার, জরিমানা সহ অসংখ্যবার। আচ্ছা, রিটেন অবজেকশন এন্ড ক্রস অবজেকশন এই দুইটা কি বলেন? রিটেন অবজেকশন হলো রিটেন অবজেকশন, ক্রস অবজেকশন। রিটেন অবজেকশন দেওয়ানি কার্যবিধি 1908 এর সরি স্যার, পড়ছি, এটা মনে নাই। আচ্ছা, আপনি তো বললেন দেওয়ানি পড়ছেন, পারতেছেন না তো? ক্রস অবজেকশন আছে স্যার 21 আদেশের 18 বিধিতে, আর রিটেন অবজেকশন আছে আচ্ছা, সময় নেওয়া যাবে না, পারলে বলেন পারি, না পারলে বলেন সরি। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আহ, সেটা হলো যে একটা দেওয়ানি মামলায় ক্রস আপিল কখন হয় বলেন? ক্রস আপিল যখন একটি দেওয়ানি মামলায় উভয় পক্ষ কোন রায়ের ভার্ডিক্টের বিরুদ্ধে আপত্তি জানায়, তখন ক্রস আপিল হয়। তখন এক পক্ষ আপিল করে, আরেক পক্ষ ধন্যবাদ, আপিলের ধন্যবাদ, উপর। ধন্যবাদ। শুনেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। আপিলের মেমোর বিপরীতে, মেমোরান্ডাম অফ আপিলের এগেইনস্টে রেসপন্ডেন্ট যেটা দেয় সেটাকে বলে সেটাকে বলে ক্রস অবজেকশন, পাল্টা আপত্তি। আর কোন দরখাস্তর প্রেক্ষিতে যে আপত্তিটা দেয় সেটাকে বলে রিটেন অবজেকশন, মানে লিখিত আপত্তি। অস্থায়ী নিষেধাজ্ঞা দিল, অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের প্রেক্ষিতে প্রতিপক্ষ এসে যে লিখিত আপত্তি দেয় এটা বলে রিটেন অবজেকশন। আর আপিলের মেমোর বিপরীতে যেটা দেয় সেটা হলো ক্রস অবজেকশন। আর ক্রস আপিল আপনি ঠিক বলেছেন। সাবসিস্টেন্ট অ্যালাওয়েন্স, সাবসিস্টেন্ট অ্যালাওয়েন্স আছে দেওয়ানি কার্যবিধির 57 ধারায়। খোরাকি ভাতা, এখন খোরাকি ভাতার নিয়ম নেই। আগে দেওয়ানি কারাগারে পাঠাইলে যার কারণে গেল তার খোরাকি ভাতা দেওয়া লাগতো, বর্তমানে খোরাকি ভাতা দেয় সরকার বা রাষ্ট্র। তো যেহেতু আপনি দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়ছেন, এই কারণে আপনাকে একটু গভীরের প্রশ্ন করা। তো ভালো থাকবেন কামরুজ্জামান সাহেব, আপনার প্রতি সাজেশন হলো যে আপনি প্রশ্ন যদি না পারেন সময় নিবেন না। এই যে যে চিন্তা ভাবনা করার জন্য যে সময় নিচ্ছেন, বলবেন স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বা এই আর কি। কিন্তু ওই সময় নিয়ে যে চিন্তা ভাবনা করতেছেন এটা করা যাবে না, ঠিক আছে? জি স্যার। আর নামের অর্থ জেনে নেবেন। আচ্ছা স্যার। সময়ের চাঁদ, আপনার আসসালাম। নামের অর্থ হয়েছে, যারা ভাইবা শুনছে তারা শুনছে সময়ের চাঁদ।
তো সময় চাপ। চাঁদ, হ্যাঁ। তো জি স্যার। তো শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আসেন, সুজন আসেন। দাঁড়ান, একটা খাতা কলম, আমার এটা একটা কলম দেন। আজকে আপনাদের ভিডিও করবো না, বাট খাতার লেখা হবে। আচ্ছা, আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। নাম? সুদম শেখ। সুজন শেখ। শেখ শব্দের অর্থ কি? মুসলিম স্যার। মুসলিম। সুজন শেখ নিজের সম্পর্কে কিছু বলেন। সুদম শেখ, পিতা ওসমান গনি বাচ্চু, গ্রাম গোবরা, জেলা গোপালগঞ্জ। এসএম মডেল গভ হাই স্কুল থেকে এসএসসি পাস, হাজি আলমিয়া সিটি কলেজ থেকে এসএসসি, এলএলবি অনার্স, মাস্টার্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন আমি গোপালগঞ্জ বারে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেছি। আচ্ছা, সুজন সাহেব, আপনার বার কোনটা? কোন বার থেকে ইন্টিমেশন জমা দিয়েছেন? ঢাকা বার। ঢাকা বার। তাহলে এখন গোপালগঞ্জ বারে যে তার আগে ঢাকা বারে প্র্যাকটিস করা, মা অসুস্থ থাকার কারণে বাড়ি দেখাশোনা করার কারণে ভাবলাম গোপালগঞ্জ বাড়ি মায়ের স্থানে বাড়ি চলে আসে। আচ্ছা, সুজন সাহেব, একটা দেওয়ানি মামলার পর্যায়গুলো বলেন তো। দেওয়ানি মামলায় প্রথমে স্যার আর্জি দাখিল করতে হয়, সমন জারি, সার্ভিস রিটার্ন, তারপরে বিবাদী জবাব দাখিল করবে, তারপরে এডিআর স্যার, এডিআর এ ব্যর্থ হলে স্যার ইস্যু গঠনের পর স্যার 30 ধারা পদক্ষেপ, এসডিপিএস, তারপরে স্যার পিএইচ, তারপরে এফএইচ, আর্গুমেন্ট, জাজমেন্ট, ডিগ্রি। ডিগ্রি। সুজন সাহেব, বলেন তো যে আপনাকে একজন বেদখল করেছে, এখন আপনি এখন কি করবেন? বেদখল করে আমি স্যার সম্পত্তিতে আমার যদি সত্য থাকে স্যার, আমি সত্য থাকলে আমি 12 বছরের ভিতরে মামলা করতে পারবো। কি মামলা করবেন? 8 ধারার, কোন আইনের 8 ধারা? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 ধারার 8 ও 42। আর সত্য যদি না থাকে? সত্য যদি না থাকে সেজন্য স্যার 9 ধারার মামলা করবো। আচ্ছা, আপনার ধরেন সত্য আছে, আপনি বেদখল হয়েছেন, আপনি কি 9 ধারা মামলা করতে পারবেন না? কি স্যার, পারবো স্যার। পারবেন? জি 9 ধারার মামলা যদি হেরে যান? স্যার, 9 ধারা হেরে দিলে আমি 8 ধারা মামলা করতে পারবো। এটা রেস জুডিকাটা হবে না? না স্যার, এই ক্ষেত্রে রেস জুডিকাটা কেন? ব্যাখ্যা মনে করছি। ব্যাখ্যা মনে করতেছে না। আচ্ছা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা শুনেছেন? কি বলেন তো? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা স্যার 11(4) ব্যাখ্যায় স্যার। কোন আইনের 11? কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 11(4). কি আছে এখানে? স্যার, পূর্বের কোনো ব্যক্তি যদি কোনো কিছু দাবি করে, ওটি যদি আগে থেকে উত্থাপন করা যেত, কিন্তু ওটা উত্থাপন না করে পরে আর ওই বিষয়ে উত্থাপন করতে পারবে না বা দাবি করতে পারবে। আচ্ছা, রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস এর মধ্যে পার্থক্য বলেন তো। সাবজুডিস আছে স্যার কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 10 ধারায়। রেস জুডিকাটা আছে স্যার কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 11 ধারা স্যার। আর একই পক্ষ একই বিষয় নিয়ে স্যার মামলা করে, ওই মামলা যদি স্যার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় তাহলে স্যার 11 ধারা স্যার ওই বিষয়ে পরবর্তীতে আর বিচার কার্যক্রম জানান। 10 ধারায় স্যার রেস সাবজুডিসে স্যার একটি মামলা চলমান আছে, পরবর্তীতে যদি ওই একই বিষয় নিয়ে আবার অন্য কোর্টে অন্য আদালতে মামলা দায়ের করে তাহলে এটা স্যার রেস সাবজুডিস। আচ্ছা, সুজন সাহেব, একটা ফৌজদারি মামলায় কোয়াশমেন্টের আবেদন কখন করে? কোয়াশমেন্টের আবেদন স্যার
561 হুম করা হয় কেন করে বলেন তো? করা হয় আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে স্যার। হুম কেন করে ওই আবেদনটা কেন করে? তারা জজের আদেশ ইসের দায়রা জজের আদেশের বিরুদ্ধে রিভিশন করবে, আপিল করবে, কোয়াশমেন্ট কেন? সঠিক মনে করতেছে না। মনে পড়তেছে না। আচ্ছা, ইনহেরেন্ট পাওয়ার যে আপনি বললেন, ইনহেরেন্ট পাওয়ার বিষয়টা কি? স্যার আদালতের অন্তর্নিহিত ক্ষমতা স্যার। এটা কি? স্যার আইনে যদি সুনির্দিষ্টভাবে না থাকে, আদালতের ক্ষমতা মানে আইনের ক্ষমতা সঠিক ন্যায় বিচারের স্বার্থে স্যার। আচ্ছা, একটা দেওয়ানি মামলায় আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেন। এখন আদালত কোন কোন বিষয় দেখে থাকে যে আপনার পক্ষে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কিনা, এরকম কোন কোন বিষয় আপনি প্রমাণ করবেন আদালতে? ব্যালেন্স অফ সুবিধার ভারসাম্য নীতিটা দেখে স্যার। আর আর কোনো নাই? আর কি কি বলেন? দেখেন 2000 কিনা আমার সম্পত্তির উপর। আচ্ছা বলেন তো, একটা দেওয়ানি মামলা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কে করতে পারে? বিবাদী পারে? স্যার বিবাদীও বাদী পারে? স্যার বাদী কে পারে, বাদী না বিবাদী? স্যার সঠিক ব্যাখ্যা ও, আর আপিল পর্যায়ে কি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়? চরণ নেই। তো সর্বশেষ প্রশ্ন আপনার জন্য, সেটা হলো যে আম, পারিবারিক আদালত কে? সিভিল জাজ সব সব সিভিল জাজ সিনিয়র সিভিল জাজ। সিনিয়র। পারিবারিক আদালত কি কখনো কারাদণ্ড প্রদান করতে পারে? স্যার কারণ কখন? ব্যাখ্যা ঠিক আছে, সুজন শেখ, ভালো থাকবেন। দেখ, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আসেন শিপন সাহেব, আসেন। ধীরে ধীরে বলছেন তো ভাই, বেসিক তো সবই আসেন। দাদা জিজ্ঞেস করছি, কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জেনে নিয়েন। আসেন। আচ্ছা, বলেনি কোয়াশমেন্টের আবেদন তো যখন ওই যে দায়রা জজ একটা সিদ্ধান্ত আপনার রিভিশনাল পাওয়ার দিছে, তো দ্বিতীয় রিভিশন তো নাই, কি করবেন? কোয়াশমেন্ট। একই বিষয় নিয়ে একাধিক মামলা হয়েছে, কি করবেন? কোয়াশমেন্ট। জি, আপিল পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বাদীও পারে, বিবাদীও পারে। আর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে দেখবে যে প্রাইমা ফেসি কেস আছে কিনা, ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, তারপরে আপনার ওই যে ইরেপারেবল লস, এইগুলা মোটামুটি ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স, তারপরে আপনার ইরেপারেবল লস, প্রাইমা ফেসি কেস, এগুলা দেখে থাকে আর কি। জি, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি, আপনার নাম? শিপন মোল্লা স্যার। শিপন মোল্লা। কোন বার থেকে এসেছেন? স্যার গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা, মানে প্রতিষ্ঠাতাকালীন সদস্য আপনাদের যে ওকালতনামা আছে, 1 নম্বরে কার নাম আছে জানেন? নসরুজ্জামান সাহেব, অ্যাডভোকেট, মানে লার্নেড অ্যাডভোকেট মিস্টার নসরুজ্জামান সাহেব। মোট সদস্য কত আছে? 386 জন স্যার। 386 জন। শিবন সাহেব, গোপালগঞ্জের কোথায় বাসা? আমার গোপালগঞ্জ সদর থানা হরিদাসপুর ইউনিয়ন খাগেল গ্রাম স্যার। ঢাকার। তো অ্যাডভোকেট হতে চান কেন? স্যার অ্যাডভোকেট হতে চাই, এটা একটা স্বাধীন পেশা, মানুষের উপকার করা যায়, প্লাস অর্থ রোজগার করা যায়, এই জন্য স্যার। আচ্ছা, একজন অ্যাডভোকেট যদি বলে যে একজন তার ক্লায়েন্টকে বলতেছে যে আমাকে 50,000 টাকা দাও, বিচারককে 30,000 দিতে হবে, নাহলে জামিন হবে না, এবং 20,000 টাকা আমার ফি, বিচারককে দিতে হবে 30,000। অ্যাডভোকেট এটা যদি করে, তাহলে তিনি কি কোনো অপরাধ করেছেন কিনা? স্যার এটা করা যাবে না, তবে তিনি এটা অপরাধ
সেটা বললে হবে স্যার। উনি কি অপরাধ করেছে বলতে পারবেন? স্যার এটা বার কাউন্সিলের দি লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ওখানে স্যার একটা বিধিমালা আছে, বিধিমালা অনুযায়ী তিনি কি বিধিমালা আছে মনে আছে? স্যার সম্মত করেছেন। আচ্ছা, ফৌজদারি মামলায় আপিল করা যায় কখন? যদি স্যার একটা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়, হয়তো কোনো স্বামীকে দণ্ড দেয় অথবা কোনো মামলায় খালাস দেয়, যদি স্যার খালাস দেয়, দণ্ড দেয়, তাহলে স্যার আসামি আপিল করতে পারে। আচ্ছা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একদিন কারাদণ্ড দিছে, আপিল করা যাবে? যাবে স্যার। নিশ্চিত? জি স্যার। কোথায় বলা আছে জানেন? স্যার সেকশনটা স্মরণ আছে। দায়রা জজ যদি 30 দিন কারাদণ্ড দেয়, 30 দিন আপিল করা যাবে? আপিল করা যাবে না স্যার। কোথায় বলা আছে জানেন? এটা 200 স্মরণ নেই স্যার। স্মরণ নেই। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে যিনি রিভিশন করেন আর যার বিরুদ্ধে রিভিশন করেন এই পক্ষদ্বয়কে কি বলে? স্যার রিভিশনকারী আর একজন প্রতিপক্ষ স্যার। প্রতিপক্ষ। আপিলের ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে আপিলকারী আর এটাও স্যার প্রতিপক্ষ হিসেবে গণ্য। প্রতিবাদী। সিআর মামলার ক্ষেত্রে? সিআর মামলার ক্ষেত্রে হবে স্যার বাদী আসামি। জিআর? জিআর মামলার ক্ষেত্রে হবে রাষ্ট্র বা সংবাদদাতা আর আসামি হিসেবে। আচ্ছা, ফৌজদারি মামলায় কি দ্বিতীয় আপিল করা যায়? স্যার ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায় না, তবে পিপি দ্বিতীয় আপিল করতে। কখন করতে পারে বলেন? স্যার দেখা গেল একটি মামলায় খালাস দিয়েছে, সেক্ষেত্রে এই মামলার সংবাদদাতা তিনি আপিল করতে পারবেন। যদি ওনার ইসে না হয় তাহলে স্যার দ্বিতীয় আপিল করতে পারবেন। একটা খুনের মামলায় দায়রা জজ খালাস দিয়েছে, এখন কে আপিল করবে? এক্ষেত্রে স্যার রাষ্ট্রপক্ষ থেকে করতে হবে স্যার, পিপি করবে। টিপি করবে কোথায়? মহামান্য হাইকোর্টে স্যার। হাইকোর্টও খালাস বহাল রাখলে তারপরে দ্বিতীয় আপিল কোথায় করবেন? স্যার অনুমতি সাপেক্ষে স্যার হাইকোর্ট যদি খালাস দিয়ে থাকে এক্ষেত্রে আপিল করা যাবে না স্যার। মানে আপিল বিভাগে লিভ টু আপিল করা যাবে না? এটা অনুমতি সাপেক্ষে লিভ টু আপিল করা যাবে। যা ফৌজদারি কার্যবিধির কত ধারায় লিভ টু আপিল সম্পর্কে আছে জানেন? স্মরণ নেই। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে একটা দেওয়ানি মামলায় জেলা জজের কি কি এখতিয়ার আছে, উনি কি করতে পারে? জেলা জজ এর কাছে স্যার সরাসরি মামলা দায়ের করার যে বিধানটা আছে সেটাও করা যায়, যেমন কপিরাইট ট্রেডমার্ক মামলাগুলো করা যায়। আর তিনি রিভিশন শুনানি করতে পারেন, রিভিশন দায়ের করা যায়, আপিল দায়ের করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। বাদন আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? মোল্লা মোহাম্মদ মঈনুল ইসলাম। মোল্লা মোহাম্মদ। মোল্লা শব্দের অর্থ কি? যারা নামাজ পড়াইছে। আপনি নামাজ পড়ান? না স্যার। তাহলে নাম রাখছেন কেন? তো বংশের পদবী স্যার। বংশের কেউ নামাজ পড়ায়? স্যার আমার ছোট ভাই আছে স্যার, চাচা আছে। আচ্ছা, মোল্লা বংশের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। আচ্ছা, বাদন সাহেব কোন বার থেকে এসেছেন? ঢাকা বার আছে। ঢাকা বার অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1889। ঢাকা বার অ্যাসোসিয়েশনের বর্তমান যারা কমিটিতে আছে দুইজনের নাম বলেন তো। সভাপতি হচ্ছেন বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক হচ্ছেন বিজ্ঞ আইনজীবী জনাব সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা বাদন সাহেব, একটা ফৌজদারি মামলায় যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউকে দণ্ড দেয় তাহলে আসামি কোথায় আপিল করবে? চিফ ডিভিশন ম্যাজিস্ট্রেট।
দায়রা জজ কাছে স্যার। দায়রা জজের কাছে করবে। কত ধারায় জানেন? জি স্যার। কত ধারায়? 408 স্যার। 408 ধারায়। দেওয়ানি মামলায় ডিক্রি জারি সম্পর্কে বলা হয়েছে কত আদেশে? আচ্ছা, দেওয়ানি কার্যবিধি 3টা আদেশের টাইটেল বলেন তো, যে কোনো 3টা আপনার এই মুহূর্তে মনে পড়তেছে এরকম 3টা আদেশের টাইটেল বলেন। পাশাপাশি সমন, হ্যাঁ, 39 আদেশে আপিলযোগ্য আদেশ 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা। ও অস্থায়ী আচ্ছা, নিষেধাজ্ঞা। 2টা বলেন, আর 2টা বলেন। বাংলাদেশে আছে স্যার পক্ষ। পক্ষ, আর আরেকটা বলেন, মনে পড়ছে না। আচ্ছা, আপনি যে অ্যাডভোকেট হতে চান, অ্যাডভোকেট হয়ে কি করবেন? তো পারতেছেন না, পরে মক্কেল আসলেও যদি না পারেন তারপর কি হবে? আপনার উকিল স্যার চেষ্টা করছি। মক্কেল আসার পরে কি মক্কেলের সামনে বই পড়ে শিখবেন যে আগে তুমি দাঁড়াও আমি আগে শিখে নি, এরকম করবেন? তাহলে স্যার প্র্যাকটিস করবো স্যার, ভালো করে স্যার শেখার চেষ্টা করবো। শেখার চেষ্টা করবেন। আচ্ছা, বলেন তো যে নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা কি কি? স্যার এখন 21 বছর বয়স, 17 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন পেশা সার্টিফিকেট আইন আইনের সার্টিফিকেট থাকতে হবে। বার কাউন্সিল পরীক্ষায় স্যার এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক ভাইভা পরীক্ষা স্যার উত্তীর্ণ হয়ে স্যার বার কাউন্সিলের সম্মতি দিতে হবে। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন বাঁধন সাহেব, যে বাংলাদেশের বর্তমান চিফ জাস্টিস নাম কি বলেন? মাননীয় প্রধান বিচারপতি জনাব স্যার রেফাত আহমেদ। ধন্যবাদ বাঁধন সাহেব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বড় বড় সার্ভে তাদের শেষে লাইন আবার সার্ভে আসেন। হ্যাঁ সময় আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? এস এম আলামিন সোহাগ। আলামিন সোহাগ। নিজের সম্পর্কে কিছু বলেন সোহাগ সাহেব। স্যার আমার নাম এস এম আলামিন সোহাগ। আমি 2015-16 সেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স শেষ করেছি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 2019-20 সেশনে মাস্টার্স সম্পূর্ণ করেছি। স্যার আমি বর্তমানে ঢাকা জেলা আইনজীবী সমিতিতে আমার সিনিয়রের সাথে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছি স্যার। আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? স্যার আমার সিনিয়র সিভিল ক্রিমিনাল উভয় সাইডে প্র্যাকটিস করে, কিন্তু স্যার ক্রিমিনালকে একটু বেশি দেখেন স্যার। এফিডেভিট সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? মনে করতে পারছি না স্যার। ফৌজদারির কোথায় আছে জানেন? মনে করতে পারছি না স্যার। লোকাল ইন্সপেকশন শুনেছেন? জি স্যার। বিষয়টা কি? এটা হচ্ছে স্যার 39 আদেশে আছে স্যার। কি আছে বলেন তো? স্যার এখানে নিষেধাজ্ঞার বিষয়টা আদালত থেকে যখন সরজমিনে গিয়ে মানে দেখে এটাকে স্যার লোকাল ইন্সপেকশন করছি। 39 আদেশের কোথায় আছে, কত বিধি? 7 বিধিতে স্যার। 7 বিধি। আর কোথাও আছে? স্যার আছে স্যার, ধারায় আছে, ওটা মনে করতে পারছি। সাক্ষী রিকল কোথায় আছে? স্যার এটা ফৌজদারি কার্যবিধি 1898-540 ধারায় আছে। আর দেওয়ানিতে? আচ্ছা বলেন দেখি, যে একটা মামলা আপনার পর্যায়ে আছে, এখন ডিক্রির বিরুদ্ধে আপিল করেছে, এখন আপিলে গিয়ে জানা গেল যে বাদী আরজিতে স্বাক্ষর করে নাই, তাহলে এই মুহূর্তে এই ত্রুটি কি দূর করা যাবে কি? যাবে স্যার। কিভাবে? স্যার এটা হচ্ছে স্যার ওই 6 আদেশের 17তে বলা আছে আরজি প্লিডিং সংশোধন স্যার। প্লিডিং সংশোধন যে কোনো পর্যায়ে করা যায় স্যার। তো সেক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন এখন কি করবে, বাদী করবে? না স্যার, বাদী করবে না স্যার। বাদী তো সিগনেচার দেয় নাই। স্যার বাদী সিগনেচার করেন, এটা তো স্যার বাদীর ভুল। এটা স্যার অপরপক্ষ ওনারা আবেদন করবে বাদীর সিগনেচার নেওয়ার জন্য। তো এখানে স্যার এটা আবেদন করবে বাদী পক্ষ স্যার। আচ্ছা সোহাগ সাহেব, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ প্রসিডিংস, এই দুইটা কি জানেন? স্যার বলতে পারবো না।
আচ্ছা, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট, জাজমেন্টে ভুল ত্রুটি থাকলে সংশোধন করে কোথায়? 152 ধারা স্যার। 152 ধারায়। আর কোনো মামলা, দেওয়ানি মামলায় কার্যধারায় যদি ত্রুটি থাকে, সিগনেচার করেন নাই, এখতিয়ারগত ভুল হয়েছে, মিস জয়েন্ডার নন জয়েন্ডার হয়েছে, তাহলে এই ত্রুটিগুলো দূর করে কত ধারায় জানেন? 153 ধারায়। 153, জি। তো সোহাগ সাহেব, আপনার জন্য প্রশ্ন হলো যে ধরেন আপনি একটা ফৌজদারি মামলার অ্যাডভোকেট, এখন আপনার আসামিকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 6 মাস কারাদণ্ড প্রদান করেছে, আপনি ওই মুহূর্তে আদালতে উপস্থিত ছিলেন, এই মুহূর্তে আপনার করণীয় কি, কি করবেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্যার, আমি আপিল করবো স্যার। আপিল করবেন কোথায়? স্যার, আমি 407 ধারা অনুসারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট আপিল। আর আপনার আসামির জামিন চাইবেন কোথায়? জামিন চাইবো স্যার দায়রা আদালতে স্যার। আপিল করবেন চিফ জুডিশিয়ালের কাছে আর জামিন চাইবেন দায়রা আদালতের, কেন? স্যার, প্রথমে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে হবে স্যার। যে আদালত দণ্ড দিয়েছে ওই আদালতে কি জামিন চাইতে পারবেন কিনা বলেন? না স্যার, উচ্চ আদালতে জামিন চাইতে হবে স্যার। চলো, জামিন চাইতে হবে, জি। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে ফৌজদারি কার্যবিধি 491 ধারায় কি আছে? মনে করতে পারছি না স্যার। রিট অফ হ্যাবিয়াস কর্পাস। আর 1 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে যে আদালত কারাদণ্ড দিয়েছে ওই আদালতেই আপিলের শর্তে জামিন চাওয়া যায় ফৌজদারি কার্যবিধি 426 ধারায়। ঠিক আছে, ভালো থাকবেন। সুন্দর সুন্দর। আসেন, আনোয়ার হক সাহেব আসেন। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ স্যার। আপনার নাম? মোহাম্মদ আনোয়ারুল হক। আনোয়ারুল হক সাহেব, বয়স কত? স্যার, 52 বছর। 52 বছর। এই বয়সে এই লাইনে এসে লাভ কি? স্যার, আমার স্বপ্ন ছিল আমি আইনজীবী হব। তা আমি আমার স্বপ্ন পূরণের জন্য এই লাইনে আসতে চাচ্ছি। স্বপ্ন পূরণের জন্য এতদিন কি করছেন? স্যার, আমি এতদিন স্যার ব্যবসা করছি স্যার। আমার পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারিনি। আমি স্যার 1995 সালে একবার লতে ভর্তি ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম। এরপরে আমার পারিবারিক সমস্যার কারণে আমি পড়াশোনা করতে পারিনি। আমি পরবর্তীতে এসে পড়াশোনা করছি 2000। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয় থেকে? স্যার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি। আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি কে? স্যার, আমার বিশ্ববিদ্যালয় অবস্থায় আমার সময় ছিল একটা এই এই নাসিরউদ্দিন আহমেদ। এখন কে আছেন? এখন ডাক্তার শেখর আহমেদ। শেখর আহমেদ। তো আনোয়ারুল হক সাহেব, এলএলবি তে কি কি সাবজেক্ট পড়েছেন? স্যার, এলএলবিতে পড়েছি ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, তামাদি। আচ্ছা, তো বাংলাদেশ বার কাউন্সিলে যেগুলো আছে এগুলো ছাড়া আর কোনো সাবজেক্ট পড়েন না এলএলবি তে? জি স্যার, পড়ছি। কি কি? স্যার, মুসলিম মুসলিম আইন, তারপরে স্যার সম্পত্তি হস্তান্তর আইন। আচ্ছা, দেখি, একজন ব্যক্তি তার একমাত্র পুত্র সন্তানকে রেখে মারা গেছেন, তাহলে পুত্র সন্তান কতটুকু সম্পত্তি পাবে বলেন? হ্যাঁ স্যার, এই জিনিসটা মনে করতে পারছি না। একমাত্র মেয়ে রেখে মারা গেলে কতটুকু পাবে? স্যার, এই জিনিসটা মনে করতে। আচ্ছা, তো আনোয়ারুল হক সাহেব, আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার, ফৌজদারি সেক্রেটারি প্র্যাকটিস করছি। ফৌজদারি সাইডে প্র্যাকটিস করতে চান। ফৌজদারি যে থানায় জিডি কখন করে? মানে স্যার, যখন আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের জন্য এই করা হয় স্যার। আমলযোগ্য? আমলযোগ্যর ক্ষেত্রে জিডি নাকি এফআইআর? না, এফআইআর। তাহলে জিডি কখন করে? স্যার, যদি করে স্যার আমলযোগ্য। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। তল্লাশি করে, একজন তল্লাশি পরোয়ানা ইস্যু করে কত ধারায় জানেন? মনে করতে পারতেছেন না? আচ্ছা, পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি, এটা কত ধারায় আছে?
পুলিশ যদি আছে 172 ধারায়। 172 ধারায়, জি। ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে, এখন আপনি আপিল করবেন কোথাও? স্যার ম্যাজিস্ট্রেট যদি 7 বছরের কারণে আমাদের স্যার বিকেল স্যার হাইকোর্ট বিভাগে আপিল করবে। হাইকোর্ট বিভাগে যাবেন। আর যদি 5 বছর দিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? স্যার 5 বছর নিচে দিলে তো তুমি স্যার হ্যাঁ আরো দায়রা জজের কাছে, জি। আহ আনোয়ারুল হক সাহেব, ধরেন আপনি একজন অ্যাডভোকেট, এখন আপনি আপনার আসামি আজকে আসতে পারে নাই, অসুস্থ, আপনি টাইম পিটিশন করেছেন, এখন আদালতে কিভাবে শুনানি করবেন বলেন? স্যার আদালতে স্যার আমি বিনয়ের সাথে বলবো যে আমার ক্লায়েন্ট অসুস্থতার কারণে আসতে পারেনি, তাকে কিভাবে আদালতে বক্তব্য কিভাবে শুরু করতে হয়? স্যার মেয়ে পুলিশ হয়ে না। হ্যাঁ, তারপর কি বলবেন? তারপরে স্যার আমি স্যার ওই না আসার যে কারণ সেটা দেখাবো। ও কিভাবে ব্যাখ্যা করবেন, করেন? বলবো স্যার আমার ক্লায়েন্ট অসুস্থতার কারণে আসতে পারেনি, আগামী তারিখে এসে আসবে। এইভাবে আর কিছু বলবেন না? আর কি বলবেন? সময়ের আবেদন মঞ্জুর করতে মর্জি হয়, আবেদন করবেন না? স্যার সময় আচ্ছা, ধরেন আপনার সময়ের আবেদন উনি মঞ্জুর করে নাই, আপনি যে সাবমিশন দিয়েছেন সন্তুষ্ট হয় নাই, না মঞ্জুর করে দিচ্ছেন, এখন আপনার আসামির কি পরিণতি হবে এই মুহূর্তে বলেন তো? আসামির সময়ের আবেদন যদি মঞ্জুর না করে তাহলে কি হবে, এই মামলায় কি হতে পারে? স্যার আসামি বিরুদ্ধে ওয়ারেন্ট নেই স্যার। ওয়ারেন্ট হবে, তাহলে এখন আপনার প্রতিকার কি? স্যার আমার ওয়ারেন্টের বিরুদ্ধে সাই করা, কি করা? জামিন স্যার। কোন কোন আদালতে চাইবেন? স্যার ওই আদালত কখন? ওই দিনই? স্যার ওই ওই দিন যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। টিপের দ্বন্দ্বের বিরুদ্ধে দায়রা জজ না স্যার? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, আপিল সর্বদা কোথায়? দায়রা জজ। তাতে 7 বছর থেকে আর 5 বছর থেকে, ঠিক আছে? আর আমি একটু বলে দিই, এই যে উনারে জিজ্ঞেস করছিলাম যে চিফ জুডিশিয়াল ধরেন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 দিনের কারাদণ্ড দিচ্ছে, আপিল করা যাবে? দায়রা আদালত শুধু 30 দিন কারাদণ্ড, 1 মাস কারাদণ্ড দিলে আপিল করা যাবে না, 30 দিনের বেশি দিলে যাবে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত যদি 1 দিনও দেয় তবুও কি আপিল করা যাবে? বুঝতে পারছেন? সময়ের আবেদন যে কোনো শুনানি টুনানি, যে আগে তো ওইটুকু বলবে যে মে প্লিজ ইওর অনার, আমি আমার অনুপস্থিত আসামির পক্ষে সময়ের আবেদন প্রার্থনা করতেছি, আসামি এই যে আমাশা হয়েছে বা তার লিভারে চর্বি জমছে, এই কারণে অসুস্থতার কারণে আসতে পারি নাই, অনুগ্রহপূর্বক সময়ের আবেদন মঞ্জুর করতে কি হয়? মর্জি হয়। 2 কথা তো বলে দিবেন, বুঝতে পারছেন? আর আর কি প্রশ্ন করছি আপনারে? আর মোটামুটি পারছেন, ঠিক আছে, আসেন ভুইয়া, আসেন ভুইয়া। পারিবারিক আদালত আপনাদের আমি যে শীট দিছি আপনারা কেউ দেখেন নাই, এই কি মোটামুটি কি দেখে বেড়াচ্ছেন আমি জানিও না। এই পারিবারিক আদালত জরিমানা, কাউকে ধরেন পোষণ দিতে বলছে 50,000 1 লাখ, সে টাকা দিচ্ছে না, তাহলে তারে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড দণ্ডিত করতে পারে ওই টাকা আদায়ের জন্য, তখন সে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আসেন। আপনার তো প্রশ্ন বলি নাই। অসুস্থ নাকি আপনি? না স্যার, সুস্থ আছি। না বসতে চাইলেন তাই? আচ্ছা, আপনার নাম? নুরুল ইসলাম ভুইয়া। ইসলাম ভুইয়া। ভুইয়া সাহেব, ন্যাচারাল জাস্টিসের 2টা প্রিন্সিপাল বলেন। নিজের বিচার স্যার নিজে করা যাবে না। আর একটা স্যার মনে করতে পারছি না। মনে করতে পারতেছেন না? তো ভুইয়া সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি বিচারিক পাওয়ার আছে? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারের ক্ষমতা নেই, তবে সরকার যদি ক্ষমতা দেন সেক্ষেত্রে 190 ধারায় নেই।
বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কি কি মামলা করা যায় বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে আমরা শান্তি রক্ষা এবং সদাচরণের জন্য মুসলিম মামলা আর এছাড়া স্যার আমরা স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য করতে পারি 144 ধারা মামলা করতে পারি। 144 আর 145 এই দুইটা ধারার ভিতরে পার্থক্য বলেন। 144 ধারাটা হচ্ছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। তার স্থাবর সম্পত্তি থেকে যাকে বেদখল করা হয়েছে তার দখল ফিরে পাওয়ার জন্য আমরা মামলা করব। আর 144টা হচ্ছে স্যার যেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে, কারণ কোনো সরকারি কর্মচারী তার দায়িত্ব মতো পালনের জন্য যেখানে তার ঝুঁকি আছে স্যার, অথবা মানুষের জীবন স্বাস্থ্য এগুলোর যেখানে ঝুঁকি আছে সেই ক্ষেত্রে স্যার আশু প্রতিকারের জন্য আমরা 144 ধারা মামলা করছি। আপনি একটা জায়গায় দখলে নেই, এখন আপনি শুধু সত্ত্বের মামলা করলেন, আপনি দখলে নেই, তো এই মুহূর্তে আপনার মামলাটার পরিণতি কি হতে পারে বলেন? স্যার যেখানে আমি সত্য আছে কিন্তু আমার দখল নেই, তারপরে স্যার আমি দখল পুনরুদ্ধারে মামলা করতে পারবো না। যেহেতু আমার আপনি তো সত্ত্বের মামলা করেছেন, দখল চান নাই, তো এখন এই মামলার পরিণতি কি হবে? এক্ষেত্রে স্যার আমাকে আদালত কোনো ইয়ে দিবে না, সুনির্দিষ্ট প্রতিকার দিবে না। এখন কি করণীয় আছে এই মুহূর্তে আপনার? আমার আনুষঙ্গিক প্রতিকার হিসেবে সুনির্দিষ্ট প্রতিকারের 42 ধারে স্যার আমার আনুষঙ্গিক প্রতিকার দখল চাওয়াটাও দরকার ছিল স্যার। এখন ভুল তো হয়ে গেছে, এখন কিভাবে শুধরাবেন? এক্ষেত্রে আমি স্যার মামলা কি করবো, এই কি করবেন? 3 বিধি অনুযায়ী যে আমার ফর্মাল ডিফেক্ট আছে স্যার, মামলা করতে হবে আদালতের অনুমতি এই সাথে 3 বিধিতে 16 ডিগ্রি আছে। একদিন স্যার। আচ্ছা ভূঁইয়া সাহেব, ক্ষতিপূরণমূলক খরচ এটা কখন দেওয়া হয়? স্যার ক্ষতিপূরণমূলক খরচ যখন কোনো পক্ষকে হয়রানি করা হবে এবং সে হয়রানির ভিত্তিতে যে মামলাটা হয়ে থাকে স্যার, তখন আদালত এই হয়রানি করার জন্য স্যার যিনি মামলা দায়ের করছিলেন তাকে একটা ক্ষতিপূরণমূলক খরচ করতে পারে স্যার। এটা 35 পদে বলা আছে। একটা রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিয়েছে, এখন আপিল হবে কোথায়? এটা স্যার হাইকোর্টে। হাইকোর্টে। কত ধারায়? হাইকোর্টে স্যার আমরা 108 স্যার। 408-এ। 408 স্যার। ভূঁইয়া সাহেব, সামারি ট্রায়াল করা যায় এরকম 2টা অপরাধের নাম বলেন তো। সংক্ষিপ্ত বিচার, এই বিচার হচ্ছে যেমন 323, 506, 406। এরপরে স্যার যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক নয়, তখন সকল অপরাধ। 380 কি সামারি ট্রায়ালে বিচার করা যাবে? এটা তো শাস্তি 7 বছর। এটা শাস্তি 7 বছর হলেও স্যার এখানে সামারি ট্রায়ালে বলা আছে 379, 380, 381 পর্যন্ত সামারি ট্রায়াল করা হচ্ছে। এটা সম্পত্তির মূল্য হতে হবে কত? আগে ছিল 10,000 টাকা, বর্তমানে স্যার এটা 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। করেন, আপনারা প্রশ্ন করেন। প্রপার শুট আছে কোথায়? স্যার প্রপার শুট আছে দেওয়ালে আছে। না ঠিক আছে, ঠিক আছে, প্রপার শুট আছে দেওয়ালে কাজ যদি 33 আছে। প্রপার শুট বলতে বোঝানো হচ্ছে বিশ্ব ব্যক্তির মামলা যার ওই মামলার বিষয়বস্তু আর তার পরনের পোশাক আর নগদ 5,000 টাকা ছাড়া কোনো অর্থ নেই, এমন বেশ কিছু। তামাদি আইনে 9 ধারা কি বলা আছে? তামাদি আইনের 9 ধারা, অর্থাৎ তামাদি আইনের 9 ধারাটা বলা হচ্ছে যে একবার তামাদি আইন গণনা শুরু হলে কোনো ধরনের অপরাধতাই আর থামিয়ে রাখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। রেগুলার উকিল এগুলি আপনি কি রেগুলার কোর্টে যান? জি স্যার। আপনাদের দায়রা জজের নাম কি? গোপালগঞ্জ জেলা দায়রা জজের নাম হচ্ছে স্যার মাননীয় দায়রা জজ শামসুল হক স্যার। আপনাদের ম্যাজিস্ট্রেট কোর্টের 4 তলায় কার কোর্ট আছে? 6 স্যার। অতিরিক্ত এসিজেম স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে
বিজ্ঞ এইভাবে কি প্রশ্ন করা যায় সিভিল সার্জন নাম কি? প্রশ্ন তো নিজেরই হচ্ছে না, তারা কি উত্তর দেবে? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। সিভিল সার্জন নামে ভুল হইলেও শিল্পের নাম জানতে চাইছেন? বলে কালকে স্যার বললো না প্রশ্ন করতাম, প্রশ্নের উত্তর জানার দরকার নাই, প্রশ্ন করতেই হবে। এই, আসেন। নাম কি? বদরুজ্জামান সাহেব আসেন। এই রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে আপিল, হাইকোর্টে না, দণ্ড দিলে যায় হাইকোর্টে। 17 আসেন। ঠিক আছে, খালাস হয়েছে, আমি দল করতে দিব। আসতে পারি? হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ। বদরুজ্জামান সাহেব, কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জ বা আজকে ভাষায় এলাকাটি বলতে গোপালগঞ্জ, আপনার বাসা জেলা কি গোপালগঞ্জ? জি। গোপালগঞ্জ নামকরণ কেন করা হয় বলেন, মানে গোপালগঞ্জ নামকরণের ইতিহাস বলেন। গোপালগঞ্জ নামকরণের ইতিহাস পূর্বে যদিও জমিদারি প্রথা থেকে কারো নামের উপর ভিত্তি করে গোপাল নাম ছিল, আর তার উপর ভিত্তি করে গোপালগঞ্জের নাম। গোপালগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে জানেন? 1984 সালে। তো বদরুজ্জামান সাহেব, আপনার বাড়ি গোপালগঞ্জের কোথায়? রান্নাবাড়ি। গোপালগঞ্জের কোন বিচারপতির নাম জানেন? বলেন তো। মাননীয় বিচারপতি এস এম ইমদাদুল হক, মাননীয় বিচারপতি শেখ মোহাম্মদ জাকির, মাননীয় বিচারপতি এস এম ইমদাদুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের। ডাইং ডিক্লারেশন কি বলেন তো? ডিক্লারেশন হলো মৃত্যুকালীন। কে দিতে পারে এটা? যিনি ডাইং ডিক্লারেশন, যিনি মৃত্যুকালীন ঘোষণা দিতে পারেন, যিনি দিতে চান, মৃত্যুর আগে যে ঘোষণাটা দিতে চান কার কাছে দেওয়া যায়? এটা যে কোনো সরকারি এবং বেসরকারি এবং আদালত, পুলিশ, যে কোনো কাছে দেবেন। আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি ওই লোক মারা না যায়, তাহলে সেই ঘোষণাটার কি আইনগত মূল্য আছে? সেটা হলো মৃত্যুকালীন ঘোষণা মারা না গেলে ওটা সাক্ষ্য হিসেবে করবে। কি সাক্ষ্য? এটা হলো 145 দ্বারা সাক্ষ্য আইনের, এটা এই মতো মনে করতে পারতেছেন না। প্রমাণের দায়ভার কি? প্রমাণের দায়ভার অর্থাৎ তিনি দাবি করেন কোনো কিছু প্রমাণ করতে চান, তাকে এটা প্রমাণ। একটা উদাহরণ দেন। যেমন বাদী মামলার অভিযোগে দায়ের করছেন যে তিনি চুরি করছেন, এই চুরি করছে, এই চুরির বিষয়টাকে প্রমাণের দায়ভার বাদীকেই প্রমাণ। আচ্ছা, স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কত ধারায় আছে? 120-এ সাক্ষ্য আইন। 120। 118-তে কি আছে সাক্ষ্য আইনের? সাক্ষ্য আইনের সাক্ষ্যের যোগ্যতা, সাক্ষ্য দেওয়ার যোগ্যতা। একজন বোবা ব্যক্তি সে কি সাক্ষী হতে পারে? কোথায় বলা আছে এটা? সাক্ষ্য আইনে 119 ধারা। আপনি তো কার্যবিধি 403 এর একটা আছে। 3 ধারা এই মুহূর্তে। আপনি তো বেশ বয়স্ক, মানে অনেক বয়স হলো, তো এতদিন পরে কেন? আমি লেখাপড়া করেছিলাম ইকোনমিক্সে অনার্স মাস্টার, তারপরে এখান থেকে আমি চাকরি নিয়েছিলাম গভর্নমেন্ট প্রজেক্টে, তারপরে পারিবারিক চিন্তা চেতনা ছিল, অনেক অর্থনৈতিক সংকট। পরবর্তীতে আমার সিদ্ধান্ত হয় যে আমি এবং আগে থেকে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে লয়ার পেশা করবো। তারপরে 2015 সালে সুযোগ পাই, 15 সাল থেকে এই পর্যন্ত আমি আইন পেশায় নিয়োজিত হিসেবে কর্মরত আছি। আপনি বলেন তো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এটা কত নম্বর আছে? কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর
এটা হলো কি পাঁচ বলতে পারি? 5 নম্বর। দেখেন তো একটু বড় ক্রিমিনাল পসিবলি ক্রিমিনাল ওয়ান বলতে হতে পারে বয়স্ক একটু বেশি ধরে সবকিছু। বয়স্ক হয়ে কিছু ধরতেছে আমি জিজ্ঞেস আইন পেশা তো যথেষ্ট পরিশ্রমের, আপনি কি পারবেন? ইনশাআল্লাহ আপনারা অনুমতি দিলে আমি ইনশাআল্লাহ পারবো আচ্ছা, অ্যামিকাস কিউরি কাকে বলে জানেন? এটা মনে ছিল এই মুহূর্তে এই মুহূর্তে বলতে পারতেছেন না। আচ্ছা, জাস্টিস অফ দ্য পিস। রাষ্ট্রীয় অফিস যেমন হাইকোর্ট ফৌজদারি কার্যক্রম ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বিচারপতিগণ জাস্টিস অফ দ্য পিস, গোপালগঞ্জে জাস্টিস অফ দ্য পিস কি জানেন? রাষ্ট্রীয় অফিস দায়রা জজ। ঠিক আছে বদরুজ্জামান সাহেব, ভালো থাকবেন, শুভকামনা। রান্না করে দিলে যে একটা ধারাকে এটি দিলে ভাই জানা উচিত তারা কই গেছে কিন্তু সব পারছেন, আপনি তো দুর্দান্ত ভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। সমগ্র বাংলাদেশের তো বিচার আপনার ভাইরা খুব ভালো হবে, কোনো নাম দেওয়ার আছে। এই মাসুদ হাসান, যে আমি কে সিকিউরিটি জন্য কি ফ্রেন্ড অফ দ্য কোর্ট, আদালতের বন্ধু। বিশেষ মতামত চাই আমরা সব। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে বেঁচে থাকলে সেটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে, করবোরেটিভ এভিডেন্স হিসেবে সাক্ষ্য আইনের 157 ধারায় ব্যবহার করা যাবে। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ধন্যবাদ আপনার নাম? স্যার মোহাম্মদ মাসুদ তালুকদার। মাসুদ তালুকদার, কোন বার থেকে এসেছেন? স্যার গোপালগঞ্জ পার্ক। কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার আমার সিনিয়র ফৌজদারি সাইডে প্র্যাকটিস করে স্যার, তাই আমি ফৌজদারি সাইডে। ফৌজদারি মামলায় প্রমাণের মানদণ্ড কি বলেন? স্যার ফৌজদারি মামলার প্রমাণের মানদণ্ড স্যার পুরোপুরি ভাবে প্রমাণ করতে হবে, যদি কোনো কমতি থাকে তাহলে সেটা স্যার আসামি সেটার সুবিধা পাবে। বেনিফিট অফ দ্য ডাউট কি? স্যার বেনিফিট অফ দ্য ডাউট হলো সন্দেহের উঠতে স্যার, সন্দেহের ঊর্ধ্বে। সন্দেহ ভাবে কম। বেনিফিট অফ দ্য ডাউট, সন্দেহের সুবিধা কি পাবে বলেন? স্যার সন্দেহের সুবিধা পাবে আসামি স্যার। আসামি পাবে। মাসুদ সাহেব, এস্টোপেল শুনেছেন? জি স্যার। ফৌজদারি মামলায় কি এটা হয় প্রযোজ্য? না স্যার, স্টোপেল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য স্যার। ভয়েড অ্যাব ইনিশিও কি? আপনি একটা বাতিল চুক্তির কথা বলেন তো, যে এই বিষয় নিয়ে চুক্তি করলে সেটা বাতিল চুক্তি। স্যার একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে স্যার একটি অবৈধ মাল এক কেজি গাঁজা বিক্রি করার চুক্তি করে স্যার, এটা একটা বাতিল চুক্তি। এটা কি এগ্রিমেন্ট? স্যার এটা একটা মৌখিক। না স্যার। এটা কি এগ্রিমেন্ট নাকি কন্ট্রাক্ট, কোনটা বলেন? বলতে পারতেছেন না। আচ্ছা মাসুদ সাহেব, ফৌজদারিতে একজন চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ফৌজদারি কি মামলা করবেন বলেন? দুইজনের মধ্যে চুক্তি ছিল, চুক্তি ভঙ্গ হয়েছে, এখন আপনি যেহেতু ফৌজদারি প্র্যাকটিস করেন, তাহলে কি মামলা করবেন বলেন? স্যার এই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে স্যার 420-এর মোকদ্দমা দায়ের করবে স্যার। 420 কোন আইনের? স্যার সরি স্যার, এটা দণ্ডবিধি আইনের। এটা কি 420 কি আছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট হতে স্যার কোনো ডকুমেন্ট নিয়ে যদি পরবর্তীতে সে তার সঙ্গে কোনো অথবা তার কোনো কাজ করা থেকে বিরত রাখতে যদি কোনো কিছু করে তাহলে সেটা স্যার অপরাধ হতে পারে। কি সাজা হতে পারে? স্যার এটা সাজা সর্বোচ্চ 7 বছর পর্যন্ত। 7 বছর। এটা কি বেইলেবল নাকি নন বেইলেবল? স্যার এইটা বেইলেবল। কম্পাউন্ডেবল? এটা স্যার স্মরণ নাই। মাসুদ সাহেব, আপনার এক পুকুর মাছ ছিল, প্রতিবেশী আপনার পুকুরের মাছ মেরে ফেলছে বিষ দিয়ে, তখন এখন আপনি কি করবেন? স্যার আমি প্রতিসাধনের মোকদ্দমা মামলা করতে পারবো। কত ধারায়? স্যার এটা দণ্ডবিধি আইনের 427 এবং 428 দ্বারা। মাসুদ সাহেব,
384 and 385 এই দুইটা ধারার মধ্যে পার্থক্য কি দণ্ডবিধির? স্যার 384 এবং 385 মধ্যে স্যার পার্থক্য অপরাধ স্যার কখন বলপূর্বক আদায়ের সময় যদি কোনো কিছু আদায় করে ফেলে স্যার, তখন স্যার 384, এবং যদি ভয়ে রাখে স্যার তখন স্যার আদায় করেনি জি তখন 385। জি স্যার। আচ্ছা, চুরি কখন দস্যুতায় পরিণত হয়? স্যার যখন চুরি করতে যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি হতে পারে স্যার, চুরি করতে যে যদি জোরপূর্বক যে একটা মোবাইল চুরি করতে গেছে কিন্তু সে লোকটা দেখে ফেলেছে, তখন যদি তারা স্যার ধাক্কা দিয়ে বা তার হুমকি দিয়ে বা তাকে কোনো ভয় দেখায় যদি এটা আদায় করে নিয়ে আসে, তখন সেটা স্যার দোষিত হবে। চার্জ শুনেছেন? জি স্যার। একসাথে অনেকগুলো অপরাধের চার্জ গঠন করে কোন ক্ষেত্রে, কত ধারায় জানেন? বা 10 জন আসামিকে একসাথে বিচার করা যাবে, সকলের বিচার যে একসাথে করা যাবে, কত ধারায় চার্জ গঠন এই সম্পর্কে বলা আছে? স্যার এটা 239 ধারা স্যার। 239। জি ধন্যবাদ। করেন আপনারা সাক্ষ্য আইনে 26 ধারা কি বলা আছে? স্যার সাক্ষ্য আইনে 26 ধারা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের সম্মুখে ব্যতীত যদি কোনো বক্তব্য প্রদান করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। নিষেধাজ্ঞা সম্পর্কে কোথায় বলা আছে? স্যার নিষেধাজ্ঞা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্যার 52 থেকে 55 ধারা পর্যন্ত বলা হয়েছে। নিষেধাজ্ঞা কি জিনিসটা? স্যার নিষেধাজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো কাজ করাতে বিরত রাখতে অথবা কোনো কাজ করতে বাধ্য করা। সেটা স্যার স্থায়ীভাবে হতে পারে, আবার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হতে পারে। বিরুদ্ধ দখল স্যার বিরুদ্ধ দখল হচ্ছে যে এটা আছে স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনে 28 ধারায়, যখন কোনো ব্যক্তি আমাদের স্যার দুঃখিত, আমাদের 28 ধারায় যখন কোনো ব্যক্তি কোনো একটি সম্পত্তি দখল করলো, ওই দখল যদি স্যার 12 বছর পর্যন্ত সে টিকিয়ে রাখে তাহলে তার ওই দখলের সাথে সে মালিকানা হবে। আচ্ছা, 12 বছর পর্যন্ত টিকিয়ে রাখলো, বাট যে যে সম্পত্তির মালিক সে যদি মামলা করে 12 বছরের আগে, স্যার 12 বছরের আগে মামলা করলে তাহলে তার ওই সম্পত্তিতে সত্ত্ব পরিত্যাগ হবে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির নাম মাননীয় বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ। ঠিক আছে, ধন্যবাদ। আসেন, শুভকামনা। নামটা বললাম জি কি বললেন? উঠেন। সবাই মিলে বলতে পারবো। স্যার ওই 420 এটা কি হবে স্যার? হবে 406 বলে দিন। আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানভীর আলম খান। তানভীর আলম খান, আপনি কি কি খান? স্যার আমি মাশাআল্লাহ স্যার সব ধরনের খাবারই খাই, যেগুলো হালাল খাবার। হালাল খাবার। তানভীর আলম খান বিয়ে করেছেন? স্যার বিয়ে করার জন্য বাসায় একটা সম্বন্ধ ছিল, কিন্তু তারা ক্যারিয়ার মানে লাইসেন্স না হওয়া পর্যন্ত মেয়ে দেবে না। আচ্ছা, ধরেন আপনি একটা অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলেন, ধরেন হিন্দু একটা মেয়েকে আপনি বিয়ে করলেন, আপনি তো মুসলমান নাকি? তো এখন এই বিয়েটার আইনগত ফলাফল কি? স্যার এই বিয়েটা যদি একটা মুসলিম পুরুষ কোনো হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করে তাহলে এটি একটি অনিয়মিত বিবাহ হবে। আর যদি খ্রিস্টান ধর্মের কাউকে বিয়ে করে? স্যার সেক্ষেত্রে স্যার বৈধ বিবাহ হবে। কেন, ব্যাখ্যা দেন। কারণ স্যার একজন মুসলিম পুরুষ তিনি কিতাবিয়া যারা আছেন ইহুদি খ্রিস্টান এই মেয়েদেরকে তিনি বিয়ে করতে পারবেন ধর্মান্তরিত ছাড়া, এবং সেই বিয়েটা বৈধ হবে। বৈধ হবে। অনিয়মিত বিবাহের ফলে যে বাচ্চারা হবে এটা কি বৈধ নাকি অবৈধ?
স্যার বৈধ হবে না স্যার। বৈধ বৈধ হবে, শিখে রাখবেন, বৈধ হবে। অনিয়মিত বিবাহের ফলে যে সন্তান হবে অবশ্যই সন্তান বৈধ। আচ্ছা, তানভীর আলম খান, আহ ইদ্যত শুনেছেন? জি স্যার। এটা কি? স্যার ইদ্যত হচ্ছে যখন একটি তালাক সংঘটিত হয় তালাক পরবর্তীতে, কিংবা স্যার যদি বিচ্ছেদ সংঘটিত হয় বিবাহ বিচ্ছেদ, তো বিচ্ছেদ পরবর্তীতে ওয়াইফ 3 তোহর একটি বিরতি পালন করে, যে বিরতিটাকে ইদ্যৎকালীন সময় হিসেবে গণ্য করা হয়। তালাকে তাওফিজ কি জানেন? স্যার এই মুহূর্তে মনে পড়ছে। একজন মুসলিম মহিলা কি তালাক দিতে পারে? স্যার একজন মুসলিম মহিলা তালাক দিতে পারেন যদি রেজিস্ট্রেশনের সময় তাকে ওই রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে ওটার 18 নম্বর কলামে অনুমোদন দেওয়া থাকে, তাহলে তিনি তালাক দিতে পারেন। অন্যথায় তাকে আদালতে মামলা করে করতে হবে, তালাক চাইতে হবে। আচ্ছা, তানভীর আলম খান, আপনি কোর্টে গিয়েছেন? জি স্যার, আমি আলহামদুলিল্লাহ নিয়মিত কোর্টে যাওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেন। সর্বশেষ কোন মামলার শুনানিতে ছিলেন? স্যার সর্বশেষ আমার সিনিয়রের সাথে আমি একটি নির্বাহী কোর্টে আমি 144 এবং 145 ধারার মামলায় তাকে সহযোগিতা করেছি। আচ্ছা, তানভীর আলম খান, আপনি একটা ফৌজদারি মামলায় আহ যুক্তিতর্ক পর্যায়ের আগের ধাপটা কি বলেন তো? স্যার ফৌজদারি মামলায় যুক্তিতর্কের আগে স্যার স্যার সাক্ষী সাক্ষী কি সাক্ষী? সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী কি বলেন? স্যার সাফাই সাক্ষী হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনে 340 ধারায় বলা হয়েছে যে স্যার, ভুলে গেছি। বলেন আপনার। সংবিধানের মৌলিক অধিকার কয়টি? স্যার সংবিধানের মৌলিক অধিকার, সংবিধানের 3য় ভাগে মোট 18টি মৌলিক অধিকার বর্ণিত হয়েছে 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত। বাংলাদেশ বার কাউন্সিলে কয় ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? স্যার বাংলাদেশের বার কাউন্সিলে 3টি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। একটি হচ্ছে বার সমিতি, বার কাউন্সিল, বার সমিতি এবং স্যার ট্রাইব্যুনাল। কোথায় বলা হচ্ছে? খুন সহ ডাকাতি বলা হয়েছে দণ্ডবিধি 1860 সালের 396 ধারায়। খুন সহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড, এটা কোথায় বলা হচ্ছে? একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড, এটি হচ্ছে বলা হচ্ছে, এটি দণ্ডবিধি 1860-এর 311 ধারায় বলা হয়েছে। এই ঠিক আছে, যান, আপনি বিয়ের প্রস্তুতি নেন, বিয়ে হয়ে যাবে এবার, যান। অনেক সুন্দর। আমি কি আছেন তো অনেক আরোপ করবো। হ্যাঁ, আমি কি আরেকবার আসি? আসেন, সারা রাত ভাই বাবা আসেন, আমি আর আজকে নিচে যাবো না, আসেন। আচ্ছা, আসেন, আসুক আসুক, আসেন বাইরে বাইরে আসেন। তুমি যাওয়ার আগে প্রশ্ন করে এসেছি আপনাদের বইটা বাইরে যাবো। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম স্যার মোহাম্মদ আনোয়ারুল হক। হক শব্দের অর্থ কি? হক শব্দ হচ্ছে স্যার আল্লাহ। তো আনোয়ারুল হক আপনার নামের তাহলে পরিপূর্ণ মিনিং কি দাঁড়াইলো? আমার নামের পরিপূর্ণ মিনিং হচ্ছে আল্লাহর নূর সমূহ। নূর সমূহ, আচ্ছা। তো আনোয়ারুল হক, আপনি একটা জমিতে দখলরত অবস্থায় আছেন, এখন আপনাকে এসে একজন বেদখলের হুমকি দিয়েছে, তো এই মুহূর্তে আপনি কি করবেন? তাই এই মুহূর্তে আমি স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করব। কেন? যাতে সে আমাকে আর বেদখল করতে না পারে। স্থায়ী নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে কোর্ট ফি কি কত টাকা? স্থায়ী নিষেধাজ্ঞা মামলার ক্ষেত্রে কোর্ট ফি স্যার অ্যাডভ্যান্স কোর্ট ফি। আচ্ছা, তো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো আপনি করলেন, করার পরে মামলা চলমান থাকা অবস্থায় সে যদি আপনাকে বেদখল করে ফেলে, এখন কি করবেন? স্যার আমি তখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
কি করবো? কি করবেন? মামলা করবেন, আলাদা মামলা? না, স্যার এটা দরখাস্ত করবো কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দরখাস্ত কেন দিবেন, ব্যাখ্যা দেন। তো স্যার সে স্যার আমাকে যে বেদখল করছে, স্যার আবার স্যার আমি দখল পুনরুদ্ধার করবো। দখল পুনরুদ্ধারের জন্য। তো আনারুল হক সাহেব, ফৌজদারি মামলায় পুলিশ রিপোর্ট দেয়, এটা কি শেয়ার মামলায় দিতে পারে? না স্যার, হয় না। শেয়ার মামলায় তদন্ত হয় না? হয় স্যার। কখন হয়? স্যার ম্যাজিস্ট্রেটের ইসে অনুমতি নিয়ে। কখন, কত ধারায়? তাই এগুলো স্যার মনে করতে পারছি না। মনে করতে পারতেছেন না? আচ্ছা, শেয়ার মামলা দায়ের করে কত ধারায়? যার মনে দয়া করে স্যার 200 ধারায়। 190 করে। 200 নাকি 190, কোনটা নিব? 190 স্যার। 190, তাহলে আমলে নাই কত ধারায়? আমার স্যার আর মনটা কয় বছর। জি। ফৌজদারি মামলায় রিমান্ডের আবেদন কখন করে? স্যার তদন্ত চলাকালে যদি স্যার তদন্ত যদি আরো সময় দরকার হয় সেক্ষেত্রে রিমান্ড আবেদন কখন করে? যে করে স্যার 173 ধরে। 173 ধারায়। আর বিচার চলাকালে? বিচার চলাকালে স্যার 340 ধরে। 344 ধারায়। রিমান্ডের ক্ষেত্রে আদালত কতদিন রিমান্ড মঞ্জুর করতে পারে? স্যার রিমান্ডের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ 15 দিন রিমান্ড মঞ্জুর করে। 15 দিন মঞ্জুর করতে পারে। আনোয়ারুল হক সাহেব, ফৌজদারি মামলায় যে আপনার যে রায় দিবে, এই রায়টা কোন ভাষায় হবে জানেন? স্যার তাই স্যার আদালতের ভাষায় স্যার বাংলা, ইংলিশ, বাংলা তো ইংলিশ। আপনি বলেন তো, তামাদিয়েন কয় নং আইন? তামাদিয়ায় 1908, তাই না? তো কত নম্বর আইন 1908-এর? আমাদের 1928 হলো সাবজেক্টিভ নলেজ। হয় না, ঠিক আছে। আপনি একটি জামিন চাইবেন কিভাবে কোর্টে, একটু উপস্থাপন করেন। আমি দাবি দেবো মেয়ে পুলিশ ওনার আমার আসামি একজন মহিলা, হ্যাঁ তাকে জামিন দেওয়া খুব দরকার, তার বাচ্চা আছে ছোট, হ্যাঁ মানে দুগ্ধপোষ্য বাচ্চা আছে, তাকে জামিন না দিলে পরিবারটা খুব অসুবিধার মধ্যে পড়বে, যে কারণে আমাকে জামিন দিতে হবে। আচ্ছা, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি একজন মহিলা, গর্ভবতী, তো এই মুহূর্তে তার মৃত্যুদণ্ড কে স্থগিত করতে পারে বলেন, এবং কত ধারায়? হ্যাঁ স্যার, ধারা অথবা কে স্থগিত করতে পারে, যে কোনো একটা বলেন। তার দেশ করতে আইরা দাস। ধারা জজ। আর কত ধারায়, তাহলে ধারাটাও বলে দেন। হ্যাঁ রানা স্যার বুঝছেন নাকি? ঠিক আছে। 382 ধারায় হাইকোর্ট। 382 ধারায় হাইকোর্ট বিভাগ, ঠিক আছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আরেকবার দিন সবাই দুর্দান্ত পারফরমেন্স করতেছে। চেষ্টা করছি, কি